আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। পরিসংখ্যান বিভাগের ৬০ বছর পদার্পণ উপলক্ষে যে অনলাইন প্রোগ্রামগুলোর আয়োজন করা হয়েছিল, আজকে তার একটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডে আমাদের একজন স্পেশাল মানুষ আছেন, আমি তার সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে আপনারা এই প্রোগ্রামটি ফেসবুকের কল্যাণে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তাদেরকে সবাইকে সুস্বাগতম। পুরো প্রোগ্রামটি জুড়ে আমি আছি, মনিমুল হক, পরিসংখ্যান বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছি। প্রথমেই যে বিষয়টি বলতে চাই, গত ৭ তারিখে আমাদের বিভাগীয় শিক্ষক ডক্টর জাহানুর রহমান, উনি একটি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে অ্যাডমিটেড ছিলেন এবং ওনার অবস্থার অবনতি হলে ওনাকে ইনস্ট্যান্টলি ঢাকায় ট্রান্সফার করা হয় ৮ তারিখ। তার পরিপ্রেক্ষিতে আমাদের গত ৮ তারিখে যে এপিসোডটি ছিল সেটা স্থগিত করা হয়েছে। সেটি আশা করছি আমি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে রাত ৮টায়। আমি কিছুক্ষণ আগে আমাদের স্যারের মিসেসের সাথে কথা বলেছিলাম এবং স্যারের আপডেট নিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে আমি স্যারের আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করছি। স্যার এখন বেশ ভালো আছেন। স্যারের হার্টে ৩টি ব্লক আছে। এর বাইরে ওনার লাঙে পানি জমেছিল, সে পানিটা কমে এসছে এবং আজকে দুপুরে পানিটি বের করে নেওয়ার কথা, এবং সেই আপডেটটি আমাকে এখনো দিতে পারেননি যে হচ্ছে পানিটা বের করা হয়েছে কিনা। তবে আজকে পানিটা বের করে নেওয়া হবে এরকম কথা আমাকে বলেছেন আর কি। এবং এই লাংসের যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে ফার্দার হয়তো হার্টের যে ব্লকগুলি আছে সেগুলোর ট্রিটমেন্ট শুরু হবে। এমনি উনি এখন ভালো আছেন, আইসিইউ থেকে বের করে নেওয়া হয়েছে, অক্সিজেনের সাপোর্ট কখনো কখনো লাগছে, তবে সার্বিকভাবে ওনার ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং আমরা শিক্ষক, ছাত্র সহ ওনার সমস্ত শুভাকাঙ্ক্ষী স্যারের জন্য আল্লাহ তাআলার কাছে কায়নাবাক্যে দোয়া করি, স্যার যেন আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে আসেন এবং উনি হাস্যজ্জ্বল মুখটি আমরা দেখতে চাই। প্রফেসর জাহানুর রহমান, আপনি ফিরে আসুন আমাদের মাঝে সুস্থ শরীরে, আমরা আপনাকে আবার বিভাগেই দেখতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এখন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আমি ইন্ট্রোডিউস করে দেবো আমাদের আজকের গেস্টকে। আপনাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাতে We can keep our secrets buried underneath. Wildflowers crush between your fingers. Clinging to the wild things are ravens. Compass point you home, holding up from ice. Compass point you anywhere, closer to me. If we make it out alive, from the depths of the sea. Compass point you anywhere, closer to me. Where you I will be. I am in the deep. Where you I will be. সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আপনারা একটি বল স্টেট ইউনিভার্সিটির ভিডিও দেখলেন। নাও I want to introduce with you Dr. Mir Masoom Ali. Dr. Mir Masoom Ali is George and Francis Distinguished Professor of Statistics Emeritus at Ball State University in USA. He obtained his BSc Honors and MSc degree both in Statistics from the University of Dhaka and his second MSc and PhD degree both in Mathematical Statistics from the University of Toronto, Canada. He founded the statistics degree program
at Ball State University in 1971. Dr. Ali has published over 250 articles in leading statistical journals on H statistics, L statistics, K statistics, and related finite sampling methods, order statistics, and statistical inference based on optimal specific and goodness of fit procedures, and also published in diverse areas such as multivariate statistics, characterization problems, mixture of distributions, ranking and selection, survival analysis, estimation of tail probabilities, parametric estimation, Bayesian inference, skew-symmetric distributions, and generalized distributions. Dr. Ali co-authored the book Testing and Inspection Using Acceptance Sampling Plans, published by Springer in 2019. Professor Ali has been visiting professor or scholar at several universities and statistical institutes in USA, Canada, Bangladesh, India, South Korea, Saudi Arabia, and Japan. He has received many awards, including the first Muntahar Hossain Gold Medal of the Bangladesh Statistical Association and another from the Islamic Society of Statistical Sciences, the Outstanding Researcher Award and the Outstanding Faculty Award from the Ball State University, and 5 meritorious service awards from the Midwest Biopharmaceutical Statistics Workshop. He is the recipient of the Sage More of the Obus, which is the highest award of the state of Indiana, USA, awarded by the governor. He is a fellow of the American Statistical Association USA, Royal Statistical Society UK, the Institute of Statisticians UK, and is also an expert fellow of Bangladesh Academy of Science and an elected member of the International Statistical Institute. He also 4 special volumes of statistical journals and a facet have been published in his honor over the year. Actually, Professor Masoom Aliর কৃতিত্বের কথা বলে শেষ করা যাবে না। আমরা আসলে সারা রাত ধরে যদি বলি তাহলে বলতে পারবো। আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোগ্রামে ডক্টর মীর মাসুম আলী স্যার, আপনাকে সুস্বাগতম। আমরা আপনার প্রেজেন্টেশনে যেতে চাই এবং এই প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি ঘোষণা দিতে চাই আমাদের ছাত্র বন্ধুদের জন্য যে এখান থেকে স্যারের যে প্রেজেন্টেশনটি হবে বেসিক স্ট্যাটিস্টিক্স এর উপরে স্যার সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং আমি স্যারকে সেলিউট জানাই, ধন্যবাদ জানাই যে উনি বিগত 15 দিন থেকে এই প্রেজেন্টেশনটি দেওয়ার জন্য যে স্লাইডগুলো করেছেন অত্যন্ত পরিশ্রম করে এবং আমার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করেছেন। স্যারের এই বয়সে উনি এত অসুস্থতার মাঝেও ফিল করেছেন যে ছাত্রছাত্রীদের এটা প্রয়োজন এবং সেই ফিলিংস থেকেই এই উদ্যোগটি নিয়েছে এবং স্যারকে অনেক ধন্যবাদ পরিসংখ্যান ডিপার্টমেন্টের পক্ষ থেকে, পরিসংখ্যান পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও যে এরকম একটি লেকচার দেওয়ার জন্য সম্মত হয়েছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রেজেন্টেশনটি শুরু করার জন্য। তার আগে ছাত্রছাত্রীদের জন্য একটি ঘোষণা, ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের মনের প্রশ্নগুলি কমেন্টের মাধ্যমে করতে পারো। আমি এখান থেকে চেষ্টা করব 3-4 স্টুডেন্টকে এখানে অ্যাড করার জন্য। তোমরা তোমাদের ফেসবুক মেসেঞ্জারে আমি তোমাদের লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্ক তোমরা এখানে জয়েন করো সরাসরি স্যারের সাথে কথা বলার জন্য। তবে সেই বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলি আমি প্রশ্নকারীকেই এই প্রোগ্রামে ইনক্লুড করার আমন্ত্রণ জানাবো। মাসুম আলী স্যার, আমি স্লাইডটি সামনে উপস্থাপন করছি, তাকে আপনি শুরু করুন আজকে আপনার প্রেজেন্টেশন। আচ্ছা, তার আগে আমার স্ক্রিনটা একটু কিভাবে ইয়ে করব, ফুল স্ক্রিনে যাব কিভাবে? হ্যাঁ স্যার, আপনি কি ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন? এটা আমি ছোট পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং ফ্রম ইউএসএ। আমার এখানে 10টা বাজে ভোর। and good evening to all of you in Bangladesh. আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর
মনিরুল হককে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। আমাকে সবসময় রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ইমন আমাকে বলতো, স্যার আপনি একটু আমাদের ছাত্রদের জন্য একটা প্রোগ্রাম তৈরি করেন যাতে বেসিক জিনিসগুলো বলতে পারেন। তো আজকে আমি সেই বেসিক জিনিসই প্রেজেন্ট করব। এটা আমি লিখেছি মোস্টলি আন্ডার গ্রাজুয়েট যারা বিএ বিএসসি করছে তাদের জন্য, কিন্তু হয়তো সবার জন্য কিছু কিছু থাকতে পারে। এটা বলা যায় প্রায় 1 বছরের কোর্স আমি বোধহয় 2 ঘন্টার মধ্যে শেষ করব। সো দেয়ার উডন্ট বি এনি প্রুফ অর এনিথিং, কিন্তু আইডিয়া গুলো। তার আগে আমি একটু বলে নিচ্ছি, আমি যখন পড়াতাম আমি সবসময় ক্লাসে গিয়ে বলতাম যে তোমাদের রুল জানতে হবে। আমরা রুল জানি না বলেই আমাদের অসুবিধা। তুমি যদি মিউজিক বাজাও, সেই মিউজিকে যদি তুমি একটা রং নোটে হিট করো তাহলে মিউজিকটা নষ্ট হয়ে যাবে। ঠিক তুমি যদি রং ফর্মুলার রং জায়গায় লাগাও তাহলে সে অঙ্ক মিলবে না। সুতরাং রুল গুলো জানা উচিত। হয় কি আমরা ভাবি রুল গুলো আমরা জানি, কিন্তু আসলে জানি না, এবং সেই জিনিসে আমিও সাফার করি। অনেক সময় আমি রং রুল না গিয়ে আমি হয়তো ইয়ে পাচ্ছি না। তো এবং একটা জিনিস আমি ছাত্রদেরকে বিশেষ করে বলছি যে আমি এখনো ছাত্র, মৃত্যু পর্যন্ত ছাত্রই থাকবো, কারণ আমি সারা জীবনে কিছু না কিছু শিখছি। তো আমার ম্যাথমেটিক্যাল রিগরটা খুব মিনিমাম রাখছি, যাতে সবাই আমরা বুঝতে পারি, এখানে যারা ছাত্র আছে তারা যেন বুঝতে পারে কি আমি বলতে যাচ্ছি। আইডিয়া গুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি যখন এটা প্রেজেন্ট করব তখন ছাত্রদেরকে আমি জানাচ্ছি যে খুব কেয়ারফুল থাকতে আমি কি বলতে যাচ্ছি, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। পরে এই স্লাইড গুলো দেখতে চাইলে প্রফেসর মনিরুলের কাছ থেকে হয়তো তারা কপি করেও নিতে পারবে, দেন দে ক্যান গো টু বুকস এন্ড টু আদার প্লেসেস। তো ঠিক আছে, আমি শুরু করি এখন বেশি না গিয়ে। তো আমার টাইটেল হলো আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট বেসিক স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টস। এবং এই কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট। কনসেপ্ট না বুঝলে আমরা এগোতে পারি না। সব তখন ওই মুখস্থ। আমিও তোমাদের মতো ছাত্র ছিলাম, যেটা বুঝিনি সেটা মুখস্থ করে রাখতাম। একটা সিম্পল উদাহরণ দিই, এখন বোধহয় ঢাকায়ও জানে। অঙ্কে একটা ম্যাথমেটিক্স এর একটা ইয়ে আছে, সেই কি বলে ওটাকে, ডোনাট শেপ। তো ডোনাট তো আমরা তখন দেশে শুনিও নাই, খাইও নাই, সুতরাং ওইটা নিয়ে অনেক চিন্তা ছিল। এখন তো ইন্টারনেটের জন্য সবাই বোধহয় ঢাকায় দোকানও আছে ডোনাটের। তো এই ধরনের আমার মনে আছে পাই চার্ট। তো স্যারকে জিজ্ঞেস করলাম, আমাদের প্রফেসরকে, এই পাই কাটবেন কিভাবে? আমরা তো পয়সাকে পাই বলতাম, পাই তো জীবনে দেখিনি। তো there are always some cultural problem. আমরা যখন একটা বই পড়ি অনেক সময় বুঝি না, কারণ এটা তাদের মতো করে লিখেছে। So we have some difficulties. তো সেইগুলোই আমি এর মধ্যে যাব। যখন আমি একটা স্লাইডে যাই তখন আমি ওখানে একটু বিশেষ করে আমি এমফাসাইজ করব কি আমাদের জানা উচিত। তো ঠিক আছে, গো টু দি নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। আচ্ছা, আমি যখন ক্লাসে যেতাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যা বলছি। আমি যখন ক্লাসে যেতাম, বিশেষ করে যারা একেবারে প্রথম প্রবাবিলিটি ক্লাসে আসছে, আন্ডার গ্রাজুয়েট, তো আমি একটা পয়সা নিয়ে যেতাম ক্লাসে। তো পয়সা নিয়ে ওটাকে টস করে বলতাম যে বলো তো এটার প্রবাবিলিটি কি, হেড হওয়ার প্রবাবিলিটি কি? তো মোস্ট অফ দেম উড সে হ্যাভ। এরকম কয়েকবার জিজ্ঞেস করার পরে টরে আমি ইয়েটা নিয়ে দেখালাম, পয়সাটা। আমি আসলে করেছি কি, ওই পয়সার দুই দিক থেকে সুপার গ্লু লাগিয়ে দুই দিকই হেড, কোনো টেইল নাই। ওরা তখন বললো যে তুমি তো এরকম নিয়ে এসছো, তাতে তো আমাদের উত্তর ডিফারেন্ট হবে। তো আমি বললাম তোমরা তো আমাকে জিজ্ঞেস করো নাই কি ধরনের পয়সা আমি, এটার কি হেড টেইল আছে, এটার কি এটা কি আনফেয়ার কয়েন বা আনবায়াসড কয়েন নাকি, তোমাকে কিছুই জিজ্ঞেস করনি আমাকে when I asked the question। তো এটা দুদিকই
তারপরে ওরা বললো যে উত্তর দিল হাফ। আমি বললাম যে তুমি যদি হাফ বলো আমি তোমার সঙ্গে আর্গুই করতে পারবো না, হাফ হতে পারে। তুমি যদি বলে 0.3 তাও হবে, কারণ তোমরা তো এটা দেখো আন্দাজে বলতো, এবং এটা নেটিভ ইন্টেলিজেন্স দিয়ে, কোনো অঙ্ক বড় নেই, কিছু বড় নেই। সুতরাং অ্যাজ লং অ্যাজ তোমরা 0 আর 1 এর মধ্যে আনসার দাও, এটাই কারেক্ট। কিন্তু আমি যদি বলতাম I am tossing an unbiased coin with the head and tail on the flip side, তখন তোমার উত্তর হবে হাফ। তো এই ধরনের আমরা যখন পড়াইও, তখন আমাদের পড়ার মধ্যে অনেক সময় ইল পোস্ট প্রবলেম থাকে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমার বড় ভাইও স্ট্যাটিস্টিক্স এর ছিলেন। উনি কম ব্যাচের, উনি যখন ছোট ছিলেন ওনার ক্লাসে একটা অঙ্ক দিয়েছিল। এই গল্প অনেক আমি আমার বড় ভাইয়ের কাছে শুনেছি এবং আমার বাবার কাছে। অঙ্ক দিয়েছিল যে একটা গরুর দাম যদি 10 টাকা হয়, সেই দিনের কথা, 30টা গরুর দাম কত? উনি লিখেছেন যে আমি জানি না। ওনাকে 0 দিয়ে, দাদা গিয়ে আর কি তার সঙ্গে খুব ঝগড়া টগড়া করলো। তো টিচার বললো, এবং টিচার খুব নাম করা টিচার, বলছে আমি এটা এত বছর পড়িয়েছি, তুমি এটা কিছুই লেখো নাই, এটা 300 টাকা হবে। আমার দাদা বললেন আমি কিভাবে জানবো আপনার গরু একটা ছোট না একটা বড়, একটা মোটা একটা ছোট? আই ডোন্ট নো। আপনি তো লেখেন নাই কিছু। আপনি যদি লিখতেন প্রত্যেকটা গরুর দাম 10 টাকা করে হয়, তাহলে 30টার দাম কত হবে? আপনি তো প্রত্যেকটা বলেন নাই। তো তখন ওই প্রফেসর আমাদের বাসায় গিয়ে আমার বাবাকে বললেন যে আপনার ছেলে ভালো ম্যাথমেটিশিয়ান হবে। অ্যাকচুয়ালি উনি ম্যাথমেটিক্স পড়েছিলেন, তবে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। এই ধর এগুলো হলো ইল পোস্ট প্রবলেম। আমরা অনেক সময় কোশ্চেন করি, চিন্তা করি, আমরা আগেই ধরে নেই যে ওই ছাত্র এইটাই ভাববে। তো দিস ইজ ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আমি শুরু করি। এখন এই আমরা যেন প্রবলেমটি জানি না। এই 3টা নাম্বার আছে, 1, 2, 3। এই 3টা নাম্বার আমি একটা ব্যাগের মধ্যে ভরে রাখলাম, তারপরে চোখ বন্ধ করে হাত দিয়ে তুললাম। তাহলে এক তোলার প্রবলেমটি কত? তো ডেফিনেটলি সমস্ত কিছু ইকুয়ালি লাইকলি হলে অ্যান্সার হবে 1/3। যদি জিজ্ঞেস করি 1 বা 2, তারপর কত হবে? তখন হয়তো বলা হবে 2/3। আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাই। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এখন অন্যরকম, আমি একটা পয়েন্ট বোঝাতে চাই 0 আর 1 এই ইন্টারভ্যালের মধ্যে। তো আমি যদি কোশ্চেন করি যে আমার ওই পয়েন্টটা 0 আর 0.3 এর মধ্যে থাকবে, হোয়াট ইজ দি প্রববিলিটি আমার উত্তর হবে কত? 0.3, ইকুয়ালি লাইকলি সমস্ত 0.3। আচ্ছা, তারপরেরটা স্লাইড। এখানে যদি আমি জিজ্ঞাসা করি, স্কোয়ার আছে 4 ভাগের ইকুয়াল, আমি বলি ওই যে কালার, ইয়েলো কালার যে স্কোয়ারটা আছে, ওর মধ্যে একটা পয়েন্ট তোলার প্রববিলিটি কত? তো 1/4, 4টা আছে। কিন্তু আমি যদি বলি ওই একটা লাইনের উপরে একটা পয়েন্ট তোলার কত প্রববিলিটি, তখন তত বলতে পারবো না। আচ্ছা, নেক্সট স্লাইড। এখন এটা একটা স্কোয়ার, ইট লুকস লাইক এ রেক্ট্যাঙ্গেল বাট ইটস এ স্কোয়ার। এখানে যদি জিজ্ঞেস করি ওই ইয়েলো রেক্ট্যাঙ্গেলের মধ্যে থেকে আমি একটা পয়েন্ট পিক করবো, তার প্রববিলিটি কি? এখন একটু অসুবিধা, আগেটা তো সব ইকুয়াল ছিল, এখন একটু অসুবিধা। তো যাই হোক, আমি একটু হলে বুঝতে পারলে আমি বলবো যে তাহলে 0.28। তো আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ। এখন একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল আছে, এবং আমি যদি ওই ছোট সার্কেলের মধ্যে থেকে তুলতে চাই, তাহলে এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এখন আর ওই এত ইজি হচ্ছে না। নেক্সট, আই উইল কাম ব্যাক টু দিস স্লাইডস ওয়ান মোর টাইম। একটা কিউ আছে, তার মধ্যে একটা স্ফিয়ার আছে, আমি ওই স্ফিয়ারের মধ্যে থেকে একটা পয়েন্ট তুলবো।
তার প্রবৃত্তি কি? আচ্ছা, তো এখন আপনি যদি 2 নম্বর স্লাইডে চলে যান, হ্যাঁ একটা আগে, ব্যাস। তো এখন আমরা কি করছি এখানে? আমাদের তো মাথার মানে আমরা অঙ্ক পড়ি নাই, কিছু প্রবৃত্তি পড়ি নাই, কিন্তু নিজের আমরা বলি নেটিভ ইন্টেলিজেন্স, আমরা যে ইন্টেলিজেন্স নিয়ে আমরা জন্ম হয়েছিলাম তা দিয়ে বললাম আর উত্তরগুলো। এখন একটু দেখি আমরা কি করছি। এই যে 1 2 3 তিনটে নাম্বার, এই প্রবৃত্তি যেটা আমরা প্রবৃত্তি কোনোদিন না শুনেও বললাম 1/3 বা 2/3, এটা আমরা ইউজ করেছি কাউন্টিং মেজার। এখানে আমরা কাউন্ট করেছি 1 2 3টে আছে, তার মধ্যে 2টা। নেক্সট স্লাইড প্লিজ। এখন একটা ইয়ের মধ্যে আছি, একটা ইন্টারভেলের মধ্যে আছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা নাল সেট, ইম্পসিবল ইভেন্টের প্রবৃত্তি যারা একটু পড়েছে তাদের এখন আমরা জানি যে ইম্পসিবল যেটা হতেই পারে না তার প্রবৃত্তি 0, তাই না? প্রবৃত্তি অফ দি নাল সেট ইজ 0। কিন্তু যদি হতেও পারে তার প্রবৃত্তি 0 হতে পারে, এটা অসম্ভব না। যেটা এখন আপনারা দেখেন এখানে আমি ওই অ্যান্সারটা 0.3 কিভাবে দিয়েছিলাম। আমি তখন ওই কাউন্টিং মেজার থেকে ফট করে লেংথে চলে গেছি। ওই ছোট ইন্টারভেলটার লেংথ হলো 0.3। এখন আমি চিন্তাও করিনি, ওই দেখে 0.3 বললাম। এখন এইটার উপর যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দি প্রববিলিটি দ্যাট আমি ইন্টারভেল নেব না, আমি একটা পয়েন্ট 0.6 ঠিক করব, তখন কি হবে? 0.6 একটা পয়েন্ট, এটা করে ইম্পসিবল না, আমি ঠিক করতে পারি। কিন্তু তার প্রববিলিটি কি হবে? আমি কি মেজার কি দিয়ে আমি মেজার করতে প্রববিলিটি? লেংথ দিয়ে। পয়েন্টের লেংথ কি? 0। এই ক্ষেত্রে আমি এখন ইম্পসিবল ইভেন্ট না, বাট আই এম ফোর্সড টু ডিফাইন প্রববিলিটি অ্যাজ 0। নেক্সট স্লাইড প্লিজ। এখন এখানে দুভাবেই করা যায়, 4টা সমান, তাহলে কাউন্ট করে একটা, যেহেতু সব ইকুয়াল। কিন্তু এখানে আবার এরিয়া দিয়েও এটা 1/4 অফ দিস এরিয়া। এখন আমি এরিয়াতে চলে আসলাম। এখন এটার মধ্যে যদি আমি একটা পয়েন্ট, যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিতে যাই, তার প্রববিলিটি 0 হবে, কারণ আমি এখন ইউজ করছি এরিয়া। এরিয়া হবে পয়েন্ট ইজ 0। আমি একটা লাইনের উপর একটা পয়েন্ট করতে চাই, তার প্রববিলিটি কি হবে? 0, কারণ লাইনের এরিয়া ইজ 0। তো হঠাৎ সব চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমরা চিন্তা করি, কিন্তু অটোমেটিক্যালি আমাদের বুদ্ধি বলছে যে এইভাবেই করতে হবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন এখানে এসে আমরা তাই করলাম, ওই এরিয়ায় গেলাম, ওই এরিয়া 0.4 আর 0.7 ইকুয়াল 0.28, এইটাই উত্তর হলো, কারণ বাকিটার এরিয়া 1, তো 0.28/1। আচ্ছা, তো এখন এখানে যদি আমি একটা লাইনের উপরে নিতে, ওই একই প্রবলেম, ওর একটা লাইনের প্রববিলিটি 0, সুতরাং প্রববিলিটি দ্যাট আই উইল পিক এ পয়েন্ট অন এ লাইন 0, কিন্তু ইম্পসিবল না। তো আমরা যখন পড়াই যে প্রববিলিটি অফ 3 or 5 যাই বলেন, এমটি সেট বা ইয়ে সেট, ওইটা 0, তখন এটা চিন্তা করি না যে উল্টোটা হতে, আর একবারে 0 হলেই যে এমটি সেট তা না। তো ঠিক আছে, নেক্সট স্লাইডে যান। নেক্সট স্লাইড। এখন এটা করতে গেলে আমি আর দেইনি, আমরা বের করতে গেলে হয়তো ওই সার্কেল এ যে ওটার এরিয়া নিয়ে ওই বড় সার্কেলটার ভাগ দিলে ওই প্রপোর্শনটা পাবো, সেটাই হবে আমাদের প্রববিলিটি। আমি ওই সার্কেল থেকে তুলবো। এটাও 2 ডাইমেনশন। গো টু নেক্সট স্লাইড প্লিজ। এখন এটা হলো, এখন আমরা 3 ডাইমেনশনে ওই স্ফিয়ার থেকে একটা পয়েন্ট তুলতে গেলে ওটা আমার ভলিউমটা বের করতে হবে, 4/3 পাই r টু দি পাওয়ার 3, আর যা হয় তাই, এবং এটা এর মধ্যে ইনস্ক্রাইব। এখন আমি ভলিউমে চলে আসলাম এরিয়া থেকে,
ভলিউমে। তো আমার মেজার এক সময় এক একটা হচ্ছে, একটা দিক হচ্ছে এই ভলিউমে। আবার একটা প্লেনের মধ্যে যদি আমি একটা পয়েন্ট তুলতে যাই, সেই পয়েন্টটি 0 হবে, কারণ প্লেনের ভলিউম ইজ 0। একটা পয়েন্ট তুলতে গেলে 0। So you can see now how we are changing the definition of probability. এগুলো সিম্পল জিনিস, কিন্তু আমাদের বুঝতে হবে। অনেক সময় বই পড়ি, আমরা এগুলো চিন্তাও করি না, বুঝিও না কি হচ্ছে। তো এই জিনিসগুলোই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে যা পড়াই আমরা পড়ি, তার মধ্যেও অনেক কিছু থাকে যেগুলো আমরা হয়তো দেখতে পারি না। অনেকেই সবাই হয়তো দেখেন, কিন্তু আমি একসময় দেখতে পারিনি যখন ছাত্র ছিলাম, তারপরেও একটু টাইম পড়িয়ে অনেক শিখতে পেরেছি। Please go to the next slide. এই যে এখন আমি বলছি একটা প্রবৃত্তি বের করতে গেলে, তাহলে আমি একটা ওই সেটটার মেজার নিলাম, তারপরে ওটা ভাগ করলাম বড় সেটটার মেজার দিয়ে। তো এইটা হলো মোটামুটি একটা ইনটুইটিভ অ্যাপ্রোচ টু প্রবাবিলিটি। আমরা ইনটুইটিভলি দেখলাম এখন মেজার ডিপেন্ড। আমি যদি একটা n ডাইমেনশনাল স্পেসের মধ্যে যাই, তখন n কন্টেন্ট, n ভলিউম বের করতে হবে। তো এরপরে আমি নেক্সট স্লাইড প্লিজ। আমাদের স্ট্যাটিস্টিক্স সবচেয়ে বোধহয় ইম্পর্টেন্ট জিনিস হলো র্যান্ডম ভেরিয়েবল। আমি প্রায় 50 বছর ধরে ছাত্রদেরকে জিজ্ঞেস করতাম, বিশেষ করে আমাদের যারা আসতেন, যে র্যান্ডম ভেরিয়েবলটা একটু বড় তো কি, এরা তো এমএ পাস করেছে, সবার কথা বলছি না, সম্ভব দেন। তো মানে ইমপ্রিসাইজ ডেফিনেশন আমি একটু আবার বলি, এবং আই ইনক্লুড মাইসেলফ। আমি ছাত্র ছিলাম, তো আমি জানি আমি কোথায় আমার ট্রু পিঞ্চ করতো, আমি সেগুলোই এখানে বলবো যেখানে আমার অসুবিধা হতো। তো যে কোনো আপনারা পড়বেন, তাই পড়েন যতটুকু, precision is very important. Precisely ওটা বুঝতে হবে, ডেফিনেশনটা যেন প্রিসাইজলি বুঝতে পারেন। ডেফিনেশন হলো রুলস অফ দি গেম। আমি যখন ওই ক্লাসে পড়াতাম, আমি বড় বড় করে লিখতাম রুল, রিমেম্বার রুলস। তো মাঝে মাঝে কিছু বখাটে ছাত্র তারা আবার গিয়ে আমার ক্লাসের আগেই বোর্ডে লিখে রাখতো, রিমেম্বার ডক্টর আলিজ রুলস। এই রুলস গুলো হলো খুব ইম্পর্টেন্ট। রুলস হলো আমাদের ডেফিনেশন, লেমা, থিওরেম, এইগুলো আমরা না জানলে আমরা তখন আর অঙ্ক করতে পারি না। যখন অঙ্ক হয় না, তখন আমরা নিজেরা রুল বের করার চেষ্টা করি। সে এখানেও করে ছেলেরা নানান রকমের ভাগ টাগ দিয়ে, এরা আরো অসুবিধাদের, যারা ভালো ছাত্ররা। যাই হোক, তো সেই রুল গুলো হলো, আমি প্রথমে শুরু করি একটা রিলেশন আর, এটা ডিফাইন করো, ইটস এ অর্ডার্ড সেট অফ অর্ডার্ড পেয়ার্স। সো আর ইজ এ সেট অফ অর্ডার্ড পেয়ার্স এক্স ওয়াই। এক্সটা আসে একটা সেট থেকে এ, আর ওয়াইটা আসে আর একটা সেট থেকে বি। এই দুটার মধ্যে কানেক্ট করে আর কি এই আর। দ্যাটস ওয়াই উই কল ইট এ রিলেশন। এন্ড এ ইজ কল্ড দি ডোমেইন। ফার্স্ট অর্ডার পেয়ারটার ফার্স্ট এলিমেন্টটা যেটা সেট থেকে আসে তাকে আমরা বলি এ, ডোমেইন। আর যেটার সঙ্গে কানেক্ট করতে বি, ওটা হলো রেঞ্জ। এবং এটা একটা রিলেশন শুধু সেট অফ অর্ডার পেয়ার্স। You can grab them and so on and so forth. A function f is a special kind of relation in which no two ordered pairs have the same first element. That is, f আমরা এইভাবে লিখি, f টাও রিলেশন বাট স্পেশাল রিলেশন। f is equal to set of xy, ordered pair xy, where x comes from the set A and y comes from the set B, is the is your domain, আর B হলো রেঞ্জ। এবং এটার কন্ডিশন স্পেশাল, যে দুইটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট সমান হতে পারবে না। তো আমি একটা এক্সাম্পল দিয়েছি, এইচ একটা ফাংশন, তার অর্ডার পেয়ার হলো 3, 5, 2, 6, 3, 8 এটসেট্রা এটসেট্রা। তাহলে ওই ফার্স্ট যেটা 3, 5 আর ওই 3, 8, এটার মধ্যে 3 কমন রয়েছে, সো ইটস নট এ ফাংশন। কিন্তু সেকেন্ড
এলিমেন্ট অর্ডার পেয়ারের সেটা দুটার মধ্যে সমান হতে পারবে। এগুলো আমি বলবো, আমার তো আর তো সময়ও নেই, আর আই ক্যানট ইন্টারাক্ট উইথ ইউ। আমি বলবো একটা এক্স ওয়াই গ্রাফ দিয়ে এই পয়েন্টগুলো এই ধরনের, if you plot you will understand যে কোনটা ফাংশন হচ্ছে, কোনটা ফাংশন হচ্ছে না, আবার কোনটা 1-to-1 ফাংশন হচ্ছে, কোনটা many-to-1 ফাংশন, 2-to-1 ফাংশন, এগুলো কিন্তু ফাংশন ইজ এ সেট অফ অর্ডার পেয়ার। আমি এখানে একটু ক্যাপিটালাইজ করে লিখেছি, and just to emphasize, আমরা যখন আমি এখানে অনেক ফাংশন জিজ্ঞেস করে বললে স্যার এটা এরকম f equal to yx এই ধরনের, that is not the definition. This is the precise definition. যেটা হলো f is a set of ordered pair xy where x belongs to the set A called domain, y belongs to the set B called range. এই যে তিনটা জিনিস আমি কিন্তু হাইলাইট করেছি, আমি জানি না ওখানে শো করতে কিনা। একটা হলো f is a rule, কিভাবে কানেক্ট করবে, আর a হলো ডোমেইন, আর b হলো রেঞ্জ। আর এত কিছু না লিখে আমরা শুধু লিখি y equal to f of x, আর x টা x belongs to a। একটা ফাংশন যদি ডোমেইন না লেখা হয় তাহলে কমপ্লিট হবে না। আমি যদি বলি fx equal to x squared, এটা একটা ফাংশন, আর কিছুই লিখলাম না, তার মানে আমি ধরে নিচ্ছি x টা from -infinity to +infinity। আর আমি যদি বলি fx equal to x squared, x between -1 and 2, that's a different function, it's not the same function, কারণ ডোমেইন ডিফারেন্ট। এগুলো very important. It is simple, it looks very trivial, but they're extremely important. A ফাংশনের কোনটা কি এবং কিভাবে দুটো ফাংশন, হয়তো আমরা ক্যাজুয়ালি লিখি, কোনো ডোমেইন লিখি না, সুতরাং আমরা ভাবি যে এটা হয়ে গেল। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। সো এভাবে আর কি আমরা ইয়ে করতে পারি, এফ এ টু বি কানেক্ট করতে, ডোমেইন টু রেঞ্জ। এই যে তিনটা জিনিস, ডোমেইন, রেঞ্জ এন্ড এফ, এই তিনটা লাগবে। এবং এই এফ তখন আমরা লিখি এটাকে এফ ইজ এ সেট অফ এক্স ওয়াই such that x is in A, y is in B, and no two pairs have the same first elements. এবং এটা হলো প্রিসাইজ ডেফিনিশন। আর অন্য অন্য মানে দিলাম আর কি, সেগুলো ঠিক প্রিসাইজ হবে না। আর আমরা এত কিছু না বলে শুধু লিখি y equal to f of x, y equal to f of x মানে কি, ওই f টা ডিসাইড করে আমি কিভাবে y পাবো বি সেটে। তো আমরা শুধু ওইটুকু লিখি, এত কিছু বারে বারে লেখার দরকার হয় না। প্লিজ গো টু দি নেক্সট স্লাইড। আচ্ছা, এখন আমি একটু জাস্ট কতগুলো ডেফিনেশন দেই। এখন আমরা একটু প্রববিলিটির দিকে যাব। এই ফাংশনটা কিন্তু ভুলে যান না, আমি ফাংশনে আবার আসবো। ওই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে, এক্সপেরিমেন্ট তো নানান রকমের আছে। র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো it's an experiment in which you know all possible outcomes of the experiment in advance. যেমন একটা কয়েন টস করলাম, আমরা আগেই জানি যদি সেই টু সাইডেড কয়েন হয়, একটা হেড হবে অথবা টেইল হবে। আমরা যদি if I roll a die, 6-sided die, then I know the 1, 2, 3, 4, 5, 6 এগুলো possible. So we have to know this in advance. এবং sample space simply lists all possible outcomes of a random experiment. I will not call it random experiment every time. Every time I talk about this, I'll just say experiment. So sample space lists all possible outcomes of an experiment. তারপরে outcome of an experiment আমি পারফর্ম করলাম, একটা ক্ষয় দেখলাম। So outcome, if I say O is the outcome, তাহলে আমি ওখানে যে নোটেশনটা দিচ্ছি, it's an element of S. It's একটা element, and that's very important. It's an element. পরে ইভেন্ট, আমরা যখন ইভেন্ট বলি, ইভেন্ট হলো স্যাম্পল স্পেসের সাবসেট, তার মানে it is a set. Event is a set. It's not an outcome. So
ইভেন্ট যেমন একটা এ, আমি বলি ইভেন্ট এ, তাহলে এ ইজ এ সাবসেট অফ এস। ইভেন্ট সাবসেট অফ স্যাম্পল স্পেস। আর যদি বলি occurrence of an event A, আমি যদি বলি A has occurred, তার মানে আউটকামটা এতে আছে। যেমন আমার এ একটা ডাই রোল করলাম, এতে 1, 3, 5 আছে, এ দ্যাট ইজ মাই ইভেন্ট। আমি ডাই রোল করলাম, পরে 3 পেলাম, তাহলে আমি বললাম যে ইভেন্ট A has occurred because 3 belongs to A. 3 is an element of A. আবার আরেকটা 1, 2, 3 আছে আমার সেট বি, আমি রোল করলাম, 3 পেলাম, 3 is still in 1, 2, 3, so I would say B has occurred. Okay, please go to the next slide. Okay, এখন একটা সি একটা আউটকাম এখানে দেখাচ্ছি। আপনারা যদি তারপরের উপরের লাইনের পরে দেখেন, তারপরে দেখেন আমি সিটা, আমরা ছোটবেলায় দেশে থাকতে ছোটবেলায় আমাদের এটাকে বলতো সেকেন্ড ব্র্যাকেট, এখানে বলে ব্রেসেস। তো আমি জানি না, আমি সেকেন্ড ব্র্যাকেটই বলি, যদি আপনারা এখনো সেকেন্ড ব্র্যাকেট বলেন। তো ওই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে, এটা টু ইন্ডিকেট দ্যাট দিস ইজ এ সেট। আর আগের যে প্রথম সিটা দেওয়া হয়েছে, আর আগের পাশে কিছুই নেই, তার মানে ইট ইজ অ্যান আউটকাম, ইট ইজ অ্যান এলিমেন্ট। So there is a difference between an element and element is not a subset. সেই সাবসেটটা বোঝাতে যে ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা সি, তার জন্য এটা লিখছি, এবং সি ইজ এ সাবসেট অফ এস। আর এইভাবে আমরা আর কি ইভেন্ট গুলো লিখতে গেলেই আমাদের সেট ইউজ করতে হবে। তারপরে দেখেন আমি একটু আবার ইয়ে করি, উপরে দেখেন এর সাথে কানেক্ট করছি এই ডান দিকে 0, 1। তো এই পি আর হলো প্রবাবিলিটি, একটা ফাংশন। পি আর একটা সিম্বল, এটা দুটা লেটার না, এটা একটা সিম্বল। আমি পি আর লিখছি প্রবাবিলিটির জন্য। তাহলে আমি আর কি এই প্রবাবিলিটি ডিফাইন করছি এই এখানে এই সেট গুলোর উপরে, একটা সেট শুধু না, নানান রকম, এটা একটা টিপিক্যাল সেট, তার উপরে, এবং দেখাচ্ছি যে প্রবাবিলিটির ভ্যালু ইট উড লাই বিটুইন 0 and 1। এখানে এসটা হলো ডোমেইন, আর 0, 1 হলো রেঞ্জ, আর পি আর হলো ফাংশন, লাইক এফ, ওই যে আমি আগে ফাংশন বলেছিলাম। প্লিজ গো টু দি নেক্সট স্লাইড। I have to go fast, otherwise it may be whole day. And আচ্ছা, প্রবাবিলিটির ডেফিনেশন তো বইতে আছে। প্রবাবিলিটি মেইনলি বলতে যে কোনো ইভেন্ট তার প্রবাবিলিটি পজিটিভ, এবং probability of the sample space, a sure event, একটা sure event মানে এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করলে যে আউটকাম সবসময় এস এর মধ্যে থাকবে, সো ইট ইজ 1। আর এটা থার্ড এটা বলতে যে যদি কাউন্টেবল ইউনিয়ন অফ ইভেন্টস নেওয়া হয়, তাহলে তার প্রবাবিলিটি উড বি ইকুয়াল টু the sum of their probabilities. আর এখানে একটু খেয়াল করেন, আমি কিন্তু এগুলো ছোট জিনিস চোখে পড়ে যারো, ওই আমি পিআর লিখছি, পিআর আমি পি লিখছি, আমি পিআর লিখছি, এবং এটা এই তারপরে এই সেট গুলো ডিসজয়েন্ট, এটা আর কি এই হলো মেইন ডেফিনেশন অর অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি। এটা দিয়ে সব বিল্ড করতে হবে। এ দিয়ে যত কিছু থিওরেম, যে প্রবাবিলিটি হবে এ স্টার কমপ্লিমেন্ট হবে এই 1 মাইনাস এ, এরকম, তো এইটা দিয়েই ইয়ে করতে হবে। সো একটা মিনিট। Okay, so please go to the text. So these are the axioms, these are the basic rules you have to know. এর মধ্যে এদিক ওদিক করে করলে হবে না, সব কিছু বিল্ড হবে এর উপরে। আচ্ছা, প্লিজ গো টু দি নেক্সট। এখন আমি র্যান্ডম ভেরিয়েবল, যেটা আমি বলছিলাম খুবই ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্স পড়লে র্যান্ডম ভেরিয়েবল না জানলে আমরা পড়তেই দেখি। What is a random variable? A random variable is a function. আমরা ক্যালকুলাসে, অ্যালজেব্রায় ফাংশন লিখি এফ, জি, এইচ, এই সমস্ত। আনলাইক দ্যাট আমরা স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটিতে এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, এগুলো ইউজ করি ফাংশনের জন্য। সো এ র্যান্ডম ভেরিয়েবল কি? এ ফাংশন এক্স whose domain is the sample space. That domain হলো sample space. That is all possible outcomes of a random experiment, and range
keys are subset or subsets of real line. Eta range holo, it could be, say 0, 1, it could be 0, 1 and 5, 3 interval, or it could be the whole real line. So that means it is a real valued function. So remember, these are important things. The random variable is a function. What type function? It's a real valued function. So এটা এখানে দেখা হচ্ছে x is a function from S to A. And what is A? A is a subset of the real numbers. আর আমরা যখন ওই x টা অ্যাপ্লাই করি একটা c এর উপরে, একটা আউটকামের উপরে, ওখানে ওই in the set S, ওটা চলে আসতেছে ওই এই আর এ চলে আসছে, ওটাকে আমরা বলতেছি little x. So x of c equal to x, এটা c is in S, x is in A, and we write all these things. এসব বাদ দিয়ে আমরা শুধু লিখি x equal to x. আমরা যখন শুধু x equal to x টা দেখি বইয়ের মধ্যে, আমরা জানি না যে এদিকে কি হচ্ছে, পেছনের খবর জানি না, শুধু ওখানে ঠিক বুঝি না যে ওই ক্যাপিটাল এক্স আর ছোট এক্স এর মধ্যে কি পার্থক্য। অনেক সময় ক্যাপিটাল এক্স থাকে না, যখন আমরা বুঝি তখন আর ওই ক্যাপিটাল এক্স, তখন ওই ছোট এক্স দিয়েই চালাচ্ছে সব, র্যান্ডমের জন্য তারা ক্যাপিটালাইজ করতে না। So you have to understand from the context. কারণ আমরা কিন্তু অনেক সময় এই সিম্বল গুলোকে অনেকভাবে মানে ইউজ করি ম্যাথমেটিক্স অনেক সময় আমাদের সুবিধার জন্য। So you have to understand what you are writing. আচ্ছা, আপনি নেক্সটটা যান প্লিজ। আমি এখন দেখাচ্ছি কি হচ্ছে এক্স কি করছে। স্যাম্পল স্পেসে একটা আউটকাম, যেমন পয়েন্ট একটা আউটকাম আছে সি, সেই আউটকামটাকে নিয়ে আসতেছে রিয়েল লাইনের উপরে, এবং ওটাকে আমরা বলছি xc equal to x. এখন এই এক্সটা হলো এখানে, এটা হলো ভ্যালু অফ দি র্যান্ডম ভেরিয়েবল, এটা হলো ভ্যালু অফ দি ফাংশন, আর এটা এই সিটা হলো আর্গুমেন্ট অফ দি ফাংশন। এই যে সিটা আমরা ওটাকে বলি আর্গুমেন্ট অফ দি ফাংশন। এই এক্সটা এখানে নিয়ে আসলো, এটার ভ্যালু এক্স। আর একটা কথা আমি বলি এখানে, আমি দেখলাম প্রফেসর ইমন একটা কমেন্ট দিয়েছিল এখানে, আমার অনেক ক্লাসে অনেক সময় বসেছিল আর কি। আমি সবসময় বলতাম যে অঙ্ক বা স্ট্যাটিস্টিক্স এগুলো পড়াতে হলে যত আমরা ছবি আঁকবো, ছবিগুলো মনে থাকবে, ওই ছবিগুলো আমাদের ইমপ্রিন্টেড হয়ে থাকবে। এবং অ্যাজ দে সেড, পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস। ওই পিকচার এটাকে করলে অনেক মনে থাকবে। রুল এমনি তো লেখা মনে থাকে না, কিন্তু এই পিকচার গুলো, এই যে কানেকশন, এই হলো র্যান্ডম ভেরিয়েবল। দিস ইজ হোয়াট র্যান্ডম ভেরিয়েবল ইজ। তিনটা জিনিস, একটা হলো স্যাম্পল স্পেস, একটা হলো রেঞ্জ যেখানে যাচ্ছে রিয়েল নাম্বারস, আর একটা হলো রুল, এই এক্সটা হলো রুল কিভাবে যাচ্ছে। তো এখন একটু গো টু দি নেক্সট। I hope you are not getting bored. It's not too trivial. Please go to the next slide. Can you go to the next slide? Okay. আপনি একটা বাদ দিয়ে গেছেন নাকি? আচ্ছা, যাই হোক, এই হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি পেয়ার অফ র্যান্ডম ভেরিয়েবলস x1 x2। ওই সি হয়তো একটা স্টুডেন্ট, না আগেরটা প্রিভিয়াস, সি একটা স্টুডেন্ট, তার x1 মেজার করতেছে তার ফিজিক্সের স্কোর, আর x2 মেজার করছে তার কেমিস্ট্রির স্কোর। তাহলে এই পেয়ার অফ ফাংশনস, এটা যাচ্ছে একটা R2 টু ডাইমেনশনাল রিয়েল স্পেসে। এবং কি করতে আমি দেখাচ্ছি হাউ দিস ফাংশন ইজ ওয়ার্কিং। এই x1 x2 একটা স্টুডেন্টের উপর যখন অ্যাপ্লাই করা হলো, সেটা তখন কোঅর্ডিনেট বাই কোঅর্ডিনেট, এই x1 অফ সি x2 অফ সি। x1 অফ সি হলো, আর তারপর তার ভ্যালু লিখছি x1 ছোট x1, আর x2 লিখছি স্মল লোয়ার কেস x2। তার মানে এই দুটো হলো আর অ্যাকচুয়াল স্কোরস, এই যে লোয়ার কেস x1 x2। আর এটা হলো রুল, দেখাচ্ছি যে কিভাবে এই ফাংশনটা, I'm sorry you cannot see me, so that capital x1 x2, how that is carrying that c to the R2 space. এখন you can go to the next one. That's the generalization.
এখন আপনার n ডাইমেনশনে আপনার স্যাম্পল স্পেসটা, এবং একটা জিনিস বলছি, এই আমি একটা লাস্টে বলি। এখন এটা হলো আমি n র্যান্ডম ভেরিয়েবল একটা ভেক্টর এর x1 x2 xn ডিফাইন করতেছি। তো x1 x2 xn হলো ধরেন আপনাদের ফিজিক্সের, কেমিস্ট্রির, সোসিওলজি, নানান রকমের গ্রেড, এগুলো অ্যাপ্লাই করলাম। এই আর নিচে ওই পিকচার মধ্যে লেখা আছে x1 x2 xn of c is equal to x1 of c, x2 of c and xn of c। তার মানে x1 of c হলো ওই c স্টুডেন্টের ফিজিক্সের স্কোর, সি স্টুডেন্টের কেমিস্ট্রির স্কোর, বায়োলজির স্কোর, এটসেট্রা এটসেট্রা। এবং এটা তখন ম্যাপ হচ্ছে এই। আচ্ছা, আপনি 1 সেকেন্ডের জন্য ক্যান ইউ গো ব্যাক টু দি নাম্বার 15 প্লিজ। এর পরেরটা নেক্সট, এই যে হ্যাঁ, এখানে একটু থাকে। এখানে একটা জিনিস আমি বুঝাতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আমরা মনে রাখবেন, এই যে র্যান্ডম ভেরিয়েবলটা কি করতে সিম্পল হলো যে এটা একটা সেট এস থেকে না 15 no either no next slide 15 নম্বর। পরে হ্যাঁ এখানে থাকেন। এখন এই যে এস সেটটা, এটা যে কোনো কিছু হতে পারে, নাম্বার হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, এটা 5 ডাইমেনশনাল হতে পারে, এটা 1 ডাইমেনশনাল হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। উই আর এটা হয়তো নানান রকমের সেট হতে পারে, কিন্তু এই এক্স এর কাজ হচ্ছে কি, এইটা এই জিনিসটা ম্যাপ করতে একটা 1 ডাইমেনশনাল স্পেসের উপরে, আর এর উপরে। তাতে কি হলো, এখানে ওই অরিজিনাল সেট যে স্যাম্পল স্পেস, ওর উপরে প্রবাবিলিটি করাটা অনেক আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু ওই 1 ডাইমেনশনাল স্পেসে তখন অনেক আমাদের ইজি হবে। তো এই র্যান্ডম ভেরিয়েবলের অনেক ফাংশন, তো ইট ইজ অ্যানাদার রিজন। এটা এস এর ডাইমেনশন দিয়ে আমরা অত ইন্টারেস্টেড না এখন। এখন হলো এই আর এর যেটা ডাইমেনশন, সেটা 1 ডাইমেনশন, ইটস এ রিয়েল লাইন, জাস্ট এ রিয়েল লাইন। ওকে, প্লিজ গো টু দি where we stopped. I mean, I think you stopped at 17. Go to 18. 18 নম্বরে 18। আচ্ছা, এখানে ওখানে দেখতে পাচ্ছেন তো, এখন একটা টু ডাইমেনশনাল সেট আছে R2, এটা হলো ডোমেন। একটা পয়েন্ট সি, এটা একটা অর্ডার পেয়ার x1 x2। এর উপরে আমি একটা ফাংশন ডিফাইন করতেছি, সেটার নাম দিলাম x বার। আপনারা সবাই জানেন x বার অ্যাভারেজ অফ দি টু নাম্বারস আর কি। তাই এখন এই x বারটা এই সির উপরে অ্যাপ্লাই করলে এটা চলে আসতেছে সেই রিয়েল লাইনে। কারণ random variable is always, one dimensional random variable is always, you know, its image or range is one dimensional space, তো এটা আর। এখন x বারটা কি করতেছে, আমি নিচে ওখানে ভেরিফাই করছি। আপনি যখন x বার, ইটস এ ফাংশন, x ক্যাপিটাল x বার ইজ এ ফাংশন লাইক ইউর f d। তো ওই x বার যেমন আপনি f এর উপরে লেখেন f of x, ঠিক ওই ধরনের লিখছি x বার of little x1 x2। এটা হলো হোয়াট ইজ x বার, তো ওটা হলো ক্যাপিটাল 1/2 of ক্যাপিটাল x1 প্লাস x2। এটা হলো ফাংশন অফ x1 x2। x1 x2 ছোট x1 x2 হলো আর্গুমেন্ট। তো তখন এটা আবার 1/2 of x1 x2। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ওই ক্যাপিটাল আর ছোট, ক্যাপিটালটা হলো ফাংশন আর পরেরটা হলো x2টা হলো আদার ফাংশন। তো এখন x1 এর ভ্যালু হলো, x1 পিক্স দি ফার্স্ট কোঅর্ডিনেট, ওই দুইটার মধ্যে x1 হলো ওই প্রথমটার। আপনি চলে গেলেন, আমাদের 18তে যেতে হবে, 18। ওকে, তো নো ইউ আর দেয়ার, হ্যাঁ স্টে দেয়ার। তো এখন এই করে আলটিমেটলি যে
ছোট এক্স বার পেলেন, ওই যে লাস্টে এটা হলো ওই ক্যাপিটাল এক্স বারের ভ্যালু পেলেন, এক্স বারের ভ্যালু, এই যে এক্স বার যে ফাংশনটা নিয়ে যাচ্ছে ওর ভ্যালু। তা আমরা এখানে লিখতেছি f ইকুয়াল টু 3, আমরা লিখতেছি না f অফ x ইকুয়াল টু ওর ভ্যালু বা f অফ 2 ইকুয়াল টু 3, তা লিখছি না, আমরা লিখছি f ইকুয়াল টু, সংক্ষেপ করার জন্য। প্লিজ গো টু দি নেক্সট ওয়ান। এখন আপনি n ডাইমেনশনালি দেখাচ্ছি, আপনার একটা স্যাম্পল আছে x1 x2 xn বা যে কোনো হোক, এবং এগুলো র্যান্ডম ভেরিয়েবল সব x1 x2 xn আর x বার, ওই একই জিনিস, ওটা n ডাইমেনশনাল স্পেসটা ডোমেইন, তার থেকে যাচ্ছে अगेन ওয়ান ডাইমেনশনাল স্পেস, কারণ x বার একটা ওয়ান ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। এবং x বারটা কি করছে, আমরা লিখি x বার ইকুয়াল টু x বার অফ x1 লিখলে x1 x2 xn, তারপরে 1/n, ওই যে বড় করে লেখা ওটা হলো ফাংশন, পুরোটাই ফাংশন, তারপরে অ্যাপ্লাই করা হচ্ছে একটা পয়েন্টের উপর, একটা ডাটার উপর x1 x2 xn। তখন ওটা কি করছে, এই x1 অফ দি ডেটা ওই n টুপল প্লাস x2 অফ দি n টুপল প্লাস xn অফ দি n টুপল, which is x1 অফ দিস n টুপল কি করতে, x1 টা পিক করতেছে ফার্স্ট নাম্বারটা x1, এইভাবে x2 টা করতে x2, এই করে এর নাম্বার আসলো লোয়ার কেস, এগুলো হলো ভ্যালু, আর ইকুয়াল হলো x বার, ওইটা কি আমরা বলি লিটল x বার। এটা আমরা সংক্ষেপে লিখি ক্যাপিটাল x বার ইকুয়াল টু লিটল x বার। দেখেন এর মধ্যে অনেক স্টেপ, অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না, আমরা উপর থেকে ওই x বার ইকুয়াল টু, এবং আমার সবসময় ছোট যে এটা এগুলো কি লেখা হচ্ছে, কিভাবে কি, I did not know this thing, but these are very simple, কিন্তু এগুলো আমাদের জানা দরকার, আরো শক্ত জিনিস, ডিফিকাল্ট জিনিস পড়তে হলে। প্লিজ গো টু দি নেক্সট স্লাইড। আচ্ছা, এখন এই স্লাইডটা একটু খুব কেয়ারফুল থাকতে হবে, আমি হয়তো পরে খুব তাড়াতাড়ি দেখি, আবার টাইম, আই এম সরি, 1 ঘন্টা হয়ে গেল এই 3-4 স্লাইডে, আমার তো আই হ্যাভ 65 স্লাইডস, I can go whole day, I'm a teacher, I don't mind teaching. তো এখানে range of a sample space is sometimes referred to as induced sample space. ওই যে আমি একটা s এর উপরে একটা x ডিফাইন করলাম, ওটা নিয়ে যাচ্ছে একটা রেঞ্জে r, তো এখানে ওই তখন ওই r এর যে সাবসেট বা r itself, it is called an induced sample space. This sample space is induced by the random variable. তখন আমরা ওই ইনডিউসড ওয়ার্ডটা ফেলে দেই, তারপর শুধু বলি স্যাম্পল স্পেস। ওই আমরা যখন স্টার্ট করি স্ট্যাটিস্টিক্স, ওই র্যান্ডম ভেরিয়েবল দিয়েই তো করি আমরা, লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল, ওই 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 ওইটার উপর থেকেই শুরু করি, ওই ওই এক্স এর রেঞ্জের উপর থেকে আমাদের সব খেলাধুলা শুরু স্ট্যাটিস্টিক্সে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টস এ ফেয়ার কয়েন 2 টাইমস। আচ্ছা, তো এখন যদি আমি খুব প্রিসাইজলি লিখতে যাই, তাহলে আমার আউটকাম, দুইবার যদি টস করি, আউটকাম হবে একটা অর্ডার পেয়ার, তাই না, একটা অর্ডার পেয়ার হবে, সেইটা আমি লিখছি টি কমা টি উইদিন প্যারেনথেসিস, টি কমা এইচ উইদিন প্যারেনথেসিস, তারপরে এটসেট্রা, এই লিখি, তারপরে ইকুয়াল টু দিয়ে যখন একটু গা ছাড়া দিয়ে দিলাম, আর অত শুধু ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারেনথেসিস দেব না, তখন শুধু লিখি টি 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 এইচ এইচ টি এইচ এইচ, কিন্তু ওটা লিখলে these are still ordered pairs. আচ্ছা, তারপরে আমি একটা ফাংশন x ডিফাইন করলাম, এই টি টি এস, এগুলো হলো টি 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 এইচ এইচ টি এইচ এইচ, এটাই হলো একটা লিটল সি, যেটাই আমি আগে লিখেছিলাম এস এর মধ্যে। এখন আমি একটা ফাংশন ডিফাইন করলাম x, কি করলাম, ওটা টি টির উপরে 0, টি এইচ এর উপরে 1, এটার ভ্যালু, এগুলো সব ভ্যালু 1 এটসেট্রা। তখন এই যে দেখেন নতুন আমি ব্লুতে দিয়েছি, ওটা আর, আর হলো তখন 0 1 2, তো এই 4টা পয়েন্ট এই 3টা পয়েন্টের সঙ্গে করসপন্ড করছে। এখন প্রবাবিলিটি গুলো যদি সব ইকুয়ালি লাইকলি হয়, তাহলে প্রবাবিলিটি আমি প্রথমে দেখাচ্ছি, প্রবাবিলিটি ওই প্যারেনথেসিস হলো অফ, তারপরে যে ওই সেকেন্ড ব্র্যাকেট সেটা হলো ইভেন্ট, তারপরে ইভেন্টটা কি একটা অর্ডার পেয়ার। এতগুলো না লিখে টিকে শুধু আমি লিখি প্রবাবিলিটি অফ টি, ওগুলো আমি জানি যে টির অর্থ হলো ওই, সেটা দেখানোর জন্য আমি ওই ফার্স্ট ইয়েটা লিখলাম, তারপরে এগুলো লিখে আমি তার লিখলাম 1/4। তারপরে যদি আমি একটা কোশ্চেন করি,
আচ্ছা, আমি একটা কয়েন দুবার মারলাম, টস করলাম, তাহলে একটা হেড পাওয়ার বা একটা টেল পাওয়ার, এটা একটা হেড পাওয়ার প্রবাবিলিটি কত? এটা করতে হলে আমার ওই এই যে প্রবাবিলিটি অফ এক্স অফ দিস প্লাস প্রবাবিলিটি অফ এক্স অফ দিস, এটা লিখি পি অফ। এই যেটা আপনারা একটু লক্ষ্য করছেন, আমি এখানে কি একটু ওই যে ব্লু আর রেডে দিয়েছি, একটা লিখেছি পি আর একটা লিখেছি শুধু পি। Watch that. This is very important. আমি কেন পি আর পি লিখতে গেলাম? পি আর এর রেডের উপরেরটা দেখেন, এস, এস যেটা রেডে আছে, হোয়াট ইজ দ্যাট এস? দ্যাট ইজ দি ডোমেইন অফ পি আর। আর এই যে গ্রিন পি, ব্লু পি, আর ডোমেইন কোনটা? তার ডোমেইন হলো আর। ওর সেট গুলোতে কি আছে? 0, 1, 2। আর এস এর ভেতরে আউটকাম গুলো কি আছে? PTTH। their domains are different. এবং ডোমেন একটা ফাংশনের একটা কিছু ডিফারেন্ট হলে আর they are not the same functions. So this probability is not the same as PR. ওই probability 1/4, আর ওখানে probability গুলো হবে 0, 1, 2 probability হবে 1/4 সবগুলোর। আর ওখানে ছিল 0, 1, 2 probability কি হবে 1/4, 1/2, 1/4, তাই তো? এখানে probability চেঞ্জ হয়ে গেল। So you have to, these are very important. They look trivial, but ওই বইয়ের মধ্যে সব জায়গায় পি লেখে, কিন্তু ওই সব পি এক পি না। ওই যখন কন্ডিশনাল ডেন্সিটি লেখে, ওই জায়গার কন্ডিশনাল প্রবাবিলিটি, ওই কন্ডিশনাল প্রবাবিলিটির পি আর আনকন্ডিশনাল প্রবাবিলিটির পি, দে আর টু ডিফারেন্ট পিস, কিন্তু লেখা থাকে পি। But we don't understand what we are really talking about. তো এই জিনিসগুলো আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। নেক্সট স্লাইড। এখন আমরা ওই যে স্যাম্পল স্পেস, ইনডিউস স্যাম্পল স্পেস, সেই স্পেস উই কল দেম অলসো স্পেস অফ এক্স। এটা হলো র্যান্ডম ভেরিয়েবলের রেঞ্জ, ওই র্যান্ডম ভেরিয়েবল ফাংশনটার রেঞ্জ। আই ডোন্ট নো। এবং এই আমি লিখেছি সর্ট অফ এ নিউ স্যাম্পল স্পেস। ইটস নট এ সর্ট অফ এ নিউ স্পেস, ইট ইজ এ স্যাম্পল স্পেস। স্পেস আর ক্যান বি, এখন স্পেস আর এটা কাউন্টেবলি ফাইনাইট। Countably finite মানে কি? Given a number, say integer n, you can make one-to-one correspondence with this set and with the set of the first integer set of integers 1 to etc. to n. That হলো countably finite. আর countably infinite হলো to set a one-to-one correspondence with the set of positive integers. It's an infinite. দুটোর ক্ষেত্রেই আমরা বলি কাউন্টেবল। ইন আদার ওয়ার্ডস দেয়ার ইজ এ ওয়ে অফ কাউন্টিং। যেমন আমরা যদি একটা সেট নেই 1, 2, 3, দিস কাউন্টেবল, কিন্তু আমরা যদি 65 তার যে কি ছিল 0, 1, 2, 3 এটসেট্রা এটসেট্রা অল দি ওয়ে, দ্যাট ইজ a countably infinite set. So in both cases we say countable, and this space is sometimes referred to as discrete space. আমরা বলি র্যান্ডম ভেরিয়েবলের স্পেসটা ডিসক্রিট, এবং র্যান্ডম ভেরিয়েবলটাকেও বলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর আনকাউন্টেবল হলো যখন we cannot put into one-to-one correspondence of the elements in your new sample space with the set of positive integers, যেমন একটা ইন্টারভাল, এটার মধ্যে there are infinitely many, এবং এটা you cannot make one-to-one correspondence. There are many other definitions, I will not go into that. তো ওটাকে আমরা কন্টিনিউয়াস স্পেস বলি, এবং রিলেটেড র্যান্ডম ভেরিয়েবলকে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলি। আচ্ছা, প্লিজ নেক্সট। এখন আমি এগুলো খুব তাড়াতাড়ি, এগুলো আপনারা জানেন। আমরা কি করি, ওই যেটা কাউন্টেবল স্পেস, তার উপরে একটা র্যান্ডম ডিফাইন করি, এবং ওই আর এর উপরে আমরা ডিফাইন করে একটা ফাংশন এফ, ওটাকে বলি probability mass function, অথবা sometimes probability density function of the discrete type. এটা একটু খেয়াল করবেন, fx strictly positive on x belonging to D subset of R.
এই ডি হলো কি, এটা হলো ওই ডিসক্রিট সেট, ওখানে সব এফএক্স গুলো পজিটিভ, আর আর ইজ দি সেট অফ রিয়েল। ইন আদার ওয়ার্ডস ওই ডি যখন এভাবে লিখছি আমি সাবসেট অফ আর, ওখানে মিন করতে যাচ্ছে যে ডি আর এটা কতগুলো real numbers. D 1 to 3 হতে হবে না, D can be anything as long as they are countable. এবং 0 আছে, তারপর এফএক্স বিটুইন 0 এগুলোর কি কন্ডিশন, যদি আমি একটা সেটের উপরে ডি এর উপরে যোগ করে সমস্ত অ্যাড করি তাহলে 1 হবে। আর যদি আমি এই প্রবাবিলিটি যদি বের করতে যাই, এক্স একটা সেট সি এর মধ্যে এক্স ভ্যালুস ইন আ সেট সি, তখন আমরা ওই সেটটার উপরে এফএক্স ইয়ে করি সি। এখন এই জিনিসটা আপনি লাস্ট ইয়েতে লাইনটাই দেখেন, ইজ কল্ড দি সাপোর্ট অফ এফ। সেটের উপরে এফএক্সটা স্ট্রিক্টলি পজিটিভ, সেটাকে আমরা সাপোর্ট বলি। এই প্রথমে যখন ডিফাইন করছিলাম এফএক্স গ্রেটার দ্যান 0 এক্স ইন ডি, এটা হলো সাপোর্ট। কিন্তু আমরা এটাকে এক্সটেন্ড করে দেই, এটাকে এক্সটেন্ড করে ওই যখন লিখি 0 এলসওয়্যার, তার মানে ওই সাপোর্টের বাইরে কমপ্লিমেন্ট অফ ডি, ওখানে আমরা ওটাকে 0 ডিফাইন করলাম। তাহলে হলো কি, এই এফএক্সটাকে আমি হোল রিয়েল লাইনে ডিফাইন করলাম। কিন্তু মনে রাখতে হবে এটা শুধু পজিটিভ হবে ওই সাপোর্টের উপরে, আর অন্য সব জায়গায় 0। নেক্সট প্লিজ। এখন এই হলো পিকচার। অরিজিনালি ছিল সি এস, এস এর একটা আউটকাম হলো সি, তারপরে এক্স অ্যাপ্লাই করে আমরা পেলাম এক্স অফ সি ইকুয়াল টু এক্স। ওই যে আর, এটা হলো আমাদের নতুন স্যাম্পল স্পেস। ওর উপরে আমি ডিফাইন করলাম এফ, প্রবাবিলিটি ম্যাচ ফাংশন, ওটার ভ্যালু 0 1 এর মধ্যে, এবং ওটাও রিয়েল নাম্বার, ওটাও রিয়েলের সাথে। সো ইট ইজ এ ম্যাপিং ফ্রম রিয়েল টু রিয়েল, রিয়েল টু ইউনিট ইন্টারভ্যাল 0 1। নেক্সট প্লিজ। নেক্সট। ওকে, এখন আনকাউন্টেবল অথবা কন্টিনিউয়াস, এগুলো টু মাচ টাইম। ওইভাবে এফএক্স পজিটিভ এক্স যদি ডি is continuous set called the support of f. Again এখানে fx পজিটিভ, ওটাকে আর 0 elsewhere করে দিলে তখন আমরা ওটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন করছি। তো আসলে x in d এর ওই d সাপোর্ট উপরে ইন্টিগ্রেট করলে 1 হবে তার ভ্যালু, কিন্তু আমরা লিখি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। কিভাবে লিখি? f of x in d of f of x plus f of x x in d কমপ্লিমেন্ট, ওই জায়গার এফেক্টটা হলো 0 ডি কমপ্লিমেন্টে, সুতরাং ওটা 0 হয়ে যায় এইটাই এটার উপরেই, কারণ এইটাই এখানেই শুধু পজিটিভ প্রবাবিলিটি, সেই জন্য এভাবে। কিন্তু আমরা এত কিছু না করে অনেক সময় বইতে শুধু থাকে ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যেমন এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স, এটা যখন আমরা ডিফাইন করি এক্স গ্রেটার দ্যান 0, কিন্তু আমরা ধরে নেই যে এক্স এফ এক্স ইজ 0 when x is less than equal to 0। এই জিনিসটাই আর কি এখানে এক্সপোনেনশিয়ালে সাপোর্ট হলো 0 ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি 0, এটা আমরা আর কি 0 ধরে নেই। ওকে, আর প্রবাবিলিটি ক্যালকুলেট করা হয় ঠিক এইভাবে আর কি। I would not go further with this. আচ্ছা, আপনার নেক্সট স্লাইড প্লিজ। এটা হলো ওই কন্টিনিউয়াস এর ব্যাপারে। এখানে এফএক্স doesn't have to be between 0 and 1, it is positive, সেটাই দেখাচ্ছি লাস্ট লাইনে। একই জিনিস, শুধু ওখানে ছিল 0 1 এর মধ্যে, এখানে এফএক্স can be very positive, its integral has to be 1, the area under fx has to be 1। next please। আচ্ছা, এখন আমরা এটা আরো আমরা একটু অ্যাড করা উচিত ছিল, আমি করতে পারিনি। এটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ফাংশনটা ডিফাইন করা হয় ওভার দি হোল রিয়েল লাইন, ওভার দি হোল রিয়েল লাইন। এখন এটা ডেফিনেশন হলো দি সিডিএফ, এটা আমি এখন প্রথমটা নিচ্ছি ডিসক্রিট, fx ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x লেস দ্যান ইকুয়াল টু x, এবং এইটা হলো কিভাবে আমি এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করব। আমি একটা এক্সাম্পল দিয়েছি, fx equal to 1 6 x equal to 1 2 6 x equal to 3 6 x
x equal to 3 এটা আমি ফর্মুলা দিয়ে লিখতে পারতাম f of x equal to x over 6 x over 6 লিখলে x1 16 x2 26 x3 36 যাই হোক আমি আরেকটা জিনিস ফেলে গেছি সেটা হলো এইটা হলো এই 1 to 3 হলো সাপোর্ট কিন্তু এর মধ্যে ইট ইজ আন্ডারস্টুড যে fx equal to 0 elsewhere আর সব জায়গায় fx 0 এখন ক্যাপিটাল fx যদি বের করতে যাই অনেক সময় এখানে ছাত্ররা শুধু লেখে 16 x equal to 1 36 x equal to 2 1 x equal to 3 আমি নাম্বার কেটে দেই আমরা তো হয় নাই কিছু তো 2 নম্বর দিলাম 10 এ জাস্ট আর মানে রাগারাগি শোনার না শোনার জন্য 2 নম্বর দিয়ে দিলাম তো রাগারাগি যে আপনার এরকম আমি বললাম যাচ্ছে তো লেখা 163626 এই 1 এ তো তুমি বলো তো 1.6 এ f of 1.6 কত তোর ওটা 0 সব জায়গায় তো 0 তাই আমরা তো ইয়ে করে দেখেছো তোমার তো হলো না তোমার ওই দ্যাট তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এবং আমি যদি এখন প্রশ্ন করি হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ x less than 1.5 তার মানে তুমি 1.5 এর পেছনে কত আছে 1.5 এর পেছনে কি আছে শুধু একটা আছে 1 সুতরাং 1.5 এ এটা 1.6 এই যে ডেফিনেশন গুলো সে বানিয়েছে নতুন বানিয়ে ওই তিনটা জায়গায় দিয়েছে এন্ড দ্যাট ইজ নট ট্রু তার হলো না ফাংশন এই হলো একেবারে ওই যে x less than 1 মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত x greater than equal to 3 মানে কি 3 থেকে ইনফিনিটি পর্যন্ত ওকে প্লিজ নেক্সট ওয়ান তো এটা হলো কন্টিনিউয়াস ডেফিনেশন আর কি গো টু দি নেক্সট ওয়ান প্লিজ ওকে এটা একটু আমি বেশি করে করেছি এত করার দরকার হয় না একটা ফাংশন আছে fx equal to x between 0 1 2 minus x between 1 and 2 এখন আমি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে যাচ্ছি তাহলে আমি যদি একটা লাইন নেই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আমি যদি একটা পয়েন্ট x নেই -1 এখানে -1 নেই তাহলে f এর ভ্যালু কত ওখানে 0 ওখানে 0 কারণ 0 এখানে যত সবগুলো elsewhere তাহলে -into -1 0 times dt এর ভ্যালু 0 হবে সুতরাং any x I take between -infinity and 0 or পিছনে প্রবাবিলিটি হলো 0 আচ্ছা এখন যদি আমি একটা x between 0 and 1 নেই এইটার মধ্যে নেই তাহলে আমার -infinity to x এইটা হলো ডেফিনিশন এই প্রত্যেক জায়গায় এই ডেফিনিশন এইটাই আমাকে ইভ্যালুয়েট করতে হবে প্রত্যেক জায়গায় এইটা ডেফিনিশন আই শুড নট মেক এ নিউ রুল এখন এটা করতে গেলে এখানে আমি যাব -infinity to 0 তাহলে f এর ভ্যালু কত ওখানে 0 dt 0 প্লাস 0 to x t dt তার ভ্যালু এই ভ্যালুটা হবে যে কোনো x 0 আর 1 এর মধ্যে তারপরে যদি 1 আর 2 এর মধ্যে যাই 1 আর 2 এর মধ্যে তাহলে -infinity to x এটা আমার এইটাই ক্যালকুলেট করতে হচ্ছে কিন্তু -infinity to 0 আমার 0 তারপর 0 to 1 যেতে হলে আমার এই x or t dt তারপরে 1 to x যেতে হবে তারপরে এই করে এটা আমি পেলাম এই তারপরে যখন ওই পুর বাইরে যদি আমি নিতে চাই তাহলে কি হবে এই ইন্টিগ্রাল এটাই ক্যালকুলেট করতে কিন্তু -into 0 0 to 1 1 to 2 এই করে আর ওখানে যখন আসলাম পুর বাইরে যখন গেলাম ফাংশন ভ্যালু 0 তখন এটা অ্যাড করলে 1 হচ্ছে এত কিছু করার দরকার নেই আমি শুধু দেখানোর জন্য যে ডেফিনিশন হলো লেফট সাইডে -infinity to x ft dt you are calculating this every time এই ফাংশনটা একটু ব্রোকেন এটা আপনারা যদি ছবি আঁকেন তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি ইট উড বি এ ট্রায়াঙ্গল ওই ট্রায়াঙ্গলের বাঁ দিক থেকে আসতেছেন যখন 1 এ আসেন তখন ওই আরেকটা সাইডে চলে আসছেন সো ইউ হ্যাভ টু বি and you should always draw these pictures কি করতেছেন এই পিকচার আঁকলেই আপনারা দেখতে পারবেন আই এম অ্যাড্রেসিং টু দি স্টুডেন্টস আচ্ছা নেক্সট এটা একটা টিপিক্যাল আমি দিয়েছি এটা পরে মনে হলো তো সো আই জাস্ট ড্রু ইট নরমালি ডিসক্রিট টাইপ ডিস্ট্রিবিউশন ফাংশন লুক লাইক দিস একটা জায়গায় আমি x লিখে তার উপর একটু দেখিয়েছি ওই যেখানে জাম্প করতে সেই জাম্পটা হলো
লিটল এফ এক্স, এইটাই হলো probability mass function। ওটা হলো ক্যাপিটাল এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস ওটা হলো দ্যাট ইজ ইউর limit of capital F of x as you move from the left। তাহলে এইটা হলো x এর ভ্যালু হলো উপরেরটা, আর যখন আমরা লেফট কি করছি তার ভ্যালু হলো এইটাই। এই দুইটা ডিফারেন্স হলো স্মল f, এবং এটা অলওয়েজ রাইট কন্টিনিউয়াস। এটা হলো টিপিক্যাল ওয়ান লুকস লাইক দিস। এটা কন্টিনিউয়াস, বাট when you read the definition sometimes they say that it is right continuous. Of course right continuous hole it may not be left continuous like here. It's not left continuous. আর এটা হলো টিপিক্যাল। এখানে যদি লিটল এফেক্টস বের করতে, এখানে লিটল এফেক্টস বের করতে হলে ডিফারেন্স নিয়ে নিয়ে করা হচ্ছে, আর এখানে করতে হলে ওই ডেরিভেটিভ যেখানে এফটা ডিফারেন্সিয়েবল। এটা জাস্ট টু শো the how we get the PDF or PMF from the distribution function. Okay, please go to the next. আচ্ছা, এখন তো একটু ইম্পর্টেন্ট জিনিস বললাম, সেই আমাদের কি বলে র্যান্ডম, এর মধ্যে মেইন ছিল খুব ইম্পর্টেন্ট যেটা আমি ফিল করি, র্যান্ডম ভেরিয়েবল ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট, and I'm sure some of you might not have looked at random variable the way I put it. কারণ খুব কম বইতে এত ছবি টবি দিয়ে র্যান্ডম ভেরিয়েবল দেখায়। So it's very important, go through this। আপনার স্লাইডটা পেলে ওটা নিয়ে একটু কষ্ট করেন, অন্য বই পড়েন। এখন গুগল করা যায় অনেক কিছু, আপনাদের সময় তো অনেক ইজি, ছাত্রদের জন্য তো অনেক ইজি, আমাদের সময় তো কিছুই ছিল না, বই ছিল না, উই ডিডন্ট হ্যাভ এ টেক্সট বুক। তো এরপরে আমি একটু ইনফারেন্সের উপরে যাই। একটা হলো একটা পয়েন্ট এস্টিমেশন, প্রত্যেকটা ডেনসিটি অথবা probability mass function, এই যে এফ অফ এক্স আমরা লিখি, তার মধ্যে ইউজুয়ালি একটা আননোন প্যারামিটার থাকে থেটা। এই থেটা কুড বি জাস্ট এ স্কেলার, মানে একটা নাম্বার, or it could be a vector like mu1, mu2, etc., sigma1, sigma2। তো এই প্যারামিটার গুলো defines the shape and everything of the distribution, মানে তার characteristic of the distribution, center located, কত spread, skewness কত, all these things. So those parameters are important, and when we go to inference আমাদের হলো normally about these parameters. This parameter is somewhere in the heaven, we don't know, we have no idea what they are. আমরা এখানে বসে মাটিতে বসে ট্রাই করছি তার সম্বন্ধে আইডিয়া করতে। That's what we try to do using observations, using sample। এখানে আমরা ডেটা নিয়ে তখন ওই আননোন জিনিসের, দ্যাট ইজ দি জব প্রিসাইসলি অফ এ স্ট্যাটিস্টিশিয়ান। তো পয়েন্ট এস্টিমেশন হলো একটা পয়েন্ট, মানে একটা নাম্বার দিয়ে আমরা এস্টিমেট করতে চাই। আর একটা পরে একটু দেখাবো, সেটা হলো ইন্টারভাল এস্টিমেশন। এগুলো হলো সব ক্লাসিক্যাল, and most of them are due to Sir R.A. Fisher, R.A. development। আচ্ছা, এখন এই ক্রাইটেরিয়া গুলো, একটা এস্টিমেট করবো একটা আননোন প্যারামিটার, যারা সব এই জিনিসগুলো কিন্তু ল না, রুল না, কিছু নেই। এটা হলো একটা স্ট্যাটিস্টিশিয়ান ভাবলো যে আচ্ছা আনবায়াসনেস লুকস লাইক এ গুড প্রপার্টি, শুড বি এ গুড প্রপার্টি, তো ঠিক আছে আমরা এটা আনবায়াস একটা ডিফাইন করি। আরেকজনে বললো যে মিনিমাম ভ্যারিয়েন্সটা একটা গুড কোয়ালিটি হবে, গুড ক্রাইটেরিয়া হবে। আবার আরেকজনে ভাবলো যে বায়াসড হলে ক্ষতি কি আছে, বায়াসড হলে তো ওটা আমাদের কাজ হতে পারে। তো এখন নতুন আইডিয়া, we work with biased estimators also. So এই আমি এখন এই দুটো ডিফাইন করব, আনবায়াসনেস, এরপরে সাফিসিয়েন্সি, কমপ্লিটনেস, এগুলোর কি, আমরা এগুলো কি করছি। So please go to the next slide. Next slide, please. Okay, so this is our structure. X is a random variable, and f of x theta, I'll call it a density. It could be probability mass function, or I'll call it a density, and x is in R. আমি এখন ওই extended space of x নিলাম, পুরো real line, D হবে support, D affects strictly positive, but we will not lose anything if we just take x in R. Theta belongs to some set omega, which is called parameter space, and usually theta is unknown.
It could be a scalar, it could be just a number, or it could be vector value. So point estimate of theta, usually আমরা কি করি একটা random sample নেই. What is a random sample? X1, X2, Xn. It's called a random sample if X1, X2, Xn have these are independent and they are identically distributed as X as on the first line. X এর মতোই X এর সেম X যদি নরমাল মিউ সিগমা স্কয়ার তাহলে X1, X2, Xn সবই নরমাল মিউ সিগমা স্কয়ার এবং একই মিন একই ভ্যারিয়েন্স সবই সমান এবং তারা ইন্ডিপেন্ডেন্ট. Then we said, in other words, random sample could be viewed as random sample of size n can be viewed as n independent copies of the random variable x. আমি height random sample নিচ্ছি তাহলে কি হতে n নিচ্ছি ওই n copies of the same height at different লোকের থেকে নিচ্ছি. তো random sample a random sample দিয়ে we would like to estimate this theta. We want to find point estimate of theta. এবং একটা ফাংশন দিয়ে x1, x2, xn এই random variable এর যে ফাংশন ক্যাপিটাল x1, ক্যাপিটাল x2, ক্যাপিটাল xn এই random বললেই সেটা ক্যাপিটাল. এই random variable এর ফাংশন আমরা বলি এটাকে statistic. তখন আমরা বলি he is a statistic, he is a function of random variable. So it's a function of random variable is itself a random variable. X bar, that is the statistic. The statistic আমরা estimation use করি তখন আমরা use করি instead of statistic we might say estimator. Estimator বললে ওটা ফাংশন আর ওর ভ্যালু যদি x বারের ভ্যালুটা যখন বের করলাম 5 ওটাকে বলবো estimate. So there is a difference between estimator and estimate. Estimator is a function, estimate is a value of the function. এবং এটা কিভাবে তো জয়েন্ট পিডিএফটা লেখা হচ্ছে নিচে তো সবাই মোটামুটি জানেন যারা নতুন তাদের তো জন্য কিন্তু বাকি সবাই you know that the joint density of the PDF or PMF would be just the product of the densities. Please go to the next one. আচ্ছা তো এখন ওটা হলো জয়েন্ট ডেনসিটি আর এটা হলো আরে ফিশারের চিন্তাধারা. সে বলল যে আমি 10টা হাইট পেয়ে গেলাম, 10টা ছাত্রের বা 10টা মানুষের আমি হাইট নিয়ে নিলাম. এখন আমার কাছে ওই 10টা হাইট আমার হাতে আছে. এখন এই হাইটটা দেখে আমি যে পপুলেশনের হাইট বা ডিস্ট্রিবিউশনের হাইট যেটা মিন হাইট সেটা কি হতে পারে. তখন সে বলতেছে we first she is defining a function, he calls it likelihood function, not probability function or anything, he calls it a likelihood function. L of, look at that, I wrote theta and then x1, xn. এখানে x1, x2, xn are constants, they are given already আমি অবজার্ভ করেছি. তাহলে আর কি থাকে unknown হলো theta, so it is a function of theta. So likelihood function is a function of theta, which is still the same density, multiple of product of the densities. তো সে বললো যে আমরা এই যে ডেটাটা আমাদের হাতে আছে এই ডেটাটা দিয়ে আমরা ওই ভ্যালু থিটা নেব যে ভ্যালু এই এল থিটা ম্যাক্সিমাইজ করবে. এটা ম্যাক্সিমাইজ করবে ওই ফাংশনটা যে ফাংশন we have already observed, সবই অবজার্ভ করেছে x1, x2, xn, এইটা দিয়ে কি করবে. তো he proposed this maximum likelihood estimate. আপনারা সবাই করেছেন, so I will not go into that. Usually যদি সবকিছু খুব সুন্দর থাকে, ক্যালকুলাস ইউজ করা যায়, খুব ইজি সবকিছু, তাহলে ডিফারেন্সিয়েট করে থিটার নানা মিউ সিগমা এই সমস্ত ডিফারেন্সিয়েট করে তারপরে ওই সলভ করে জিরোতে ইকুয়েশন ম্যাক্সিমাম লাইকলিহুড ইকুয়েশনগুলো সলভ করে আমরা পেলাম. ইজি, সে ইজি, কিন্তু let me go to the next one. Next slide. তো যদি এখন অনেক ডিস্ট্রিবিউশন আছে যেখানে
ওই ইয়ে করা যায় না, যেমন গামা ডিস্ট্রিবিউশনে ওখানে আর ডিস্ট্রিবিউশন ইউ ক্যানট ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু গামা, সেই জায়গায় তখন ওসব এই নাইস ফর্মুলা ক্লোজ ফর্মে আসে না। একটা এক্সাম্পল, এটা সবাই জানেন, তবু দিচ্ছি আর কি এখানে। না, এটা তো আমি উপরে লিখলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন MLs of mean variance are easy to find, but parameters of logistic, for example, cannot be obtained in closed form. একটা এক্সাম্পল নিচ্ছি, fx equal to 1 over theta, এটা বোধহয় সবাই জানেন, x between 0 and 10। আমি স্ট্রিক্টলি লেস দ্যান ইকুয়াল টু নিয়েছি, তা না হলে ওই ম্যাক্সিমাম, মিনিমাম, সুপ্রিমাম, ইনফিমাম এই সমস্ত আসে। আই ওয়ান্ট টু অ্যাভয়েড দোজ। আমরা একটা র্যান্ডম স্যাম্পল নিলাম x1 x2 xn, আর অবজার্ভ ভ্যালুজ হলো লিটল x1 x2 xn, এবং এল থেটা হবে এই fx1 theta, fx2 theta, fxn theta, এটা হলো 1 over theta times 1 over theta times 1 over theta, এটা হলো 1 over theta টু দি পাওয়ার n। তো এখন আর ওই সব xi গুলো 0 আর থেটার মধ্যে। এখন আমাদের কি করতে হবে? We have to find that value of theta which will maximize this likelihood function. এখন 1 over theta n, তখন এর মধ্যে কিন্তু x কিছু নাই, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা কনস্ট্যান্ট ফাংশন। এখন কথা হলো এটা এটা যত ছোট হবে ততই তো এই রেশিওটা বড় হবে। এখন কথা হলো এটা কত বড় হতে পারে? তো আপনারা জানেন x1 x2 xn সবই থেটার মধ্যে। আমি এখন ওই এই হাইট গুলোকে ছোট থেকে বড় সাজালাম, এই y1 less than y2 less than yn, এগুলো x1 x2 xn এখন অর্ডার্ড। যার হাইট সবচেয়ে কম ছিল তাকে এখানে দেওয়া হলো, এখানে দেওয়া হলো, এটা হলো সবচেয়ে টলেস্ট গাই। তো এখন দেখা গেল এই সবগুলোই 0 থেটার মধ্যে, তাহলে আমি চাচ্ছি কি ওই থেটাকে ওইটা দেবো যেটা সবচেয়ে যে ভ্যালুতে এটা সবচেয়ে ম্যাক্সিমাম হতে পারে। এখন আমি থেটার কি ভ্যালু দিতে পারি? থেটা মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু yn, দি লার্জেস্ট হাইট যেটা তার চেয়ে এর চেয়ে ছোট করা যাবে না। এটাকে এর চেয়ে ছোট, আমি তো ছোট করতে চাই, যত পারি তত করবো, কিন্তু পারতেছি না। এই বড় লম্বা মানুষ আমাকে আটকে ফেলেছে। থেটা মাস্ট বি গ্রেটার দ্যান হিম। সো ওই এস্টিমেট এখানে ওই ক্যালকুলাসের জিনিস খাটলো না, এত ইজি হলো না। তো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট নরমাল ওই সময় ফিশার যখন করছে, এগুলো কতগুলো ডিস্ট্রিবিউশন খুব ইজি ছিল, সব ফর্মুলা গুলো ক্লোজড ফর্মে আসতো, ইজি, তার জন্য এগুলো এর অনেক প্রপার্টি আছে, দেয়ার আর লট অফ গুড থিংস। আচ্ছা, তো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আপনারা কি টায়ার্ড নাকি? ওকে, সো কোয়ালিটি অফ এস্টিমেটার্স। এই যে একটা টি ইজ এ ফাংশন অফ x1 x2 xn, তো টির এস্টিমেট হলো লিটল টি ওর ভ্যালু, যেমন ওই x বার হলো আর x বারের ভ্যালু হলো লিটল x বার। সবাই ভাবলো যে আনবায়াসনেস একটা ভালো কোয়ালিটি এস্টিমেটর। সো স্ট্যাটিস্টিক T is an unbiased estimator of theta if expected value of T is equal to theta for all theta in the parameter space omega. So most of the বইতে books ওখানে লেখা থাকে statistic T is unbiased estimator of theta if expected value of T equal to theta, পরের ওইটুক থাকে না, বা ওটুক থাকলেও আমরা পড়ি না, ওটা বাদ দিয়ে দেয়। ওটা কি, ওটার অর্থ বুঝে না কি ফর অল থিটা। কিন্তু আমাদের ওটা বুঝতে হবে যে ওটা কি বলতে চাচ্ছে। এখন এক্স বার যদি আপনি নেন, আপনারা জানেন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার, আপনি নরমালের মিন এস্টিমেট করতে যাচ্ছেন, এক্সপেক্টেড ভ্যালু এক্স বার বের করলেন, ম্যাক্সিমাম লাইকলিহুড দিয়ে, ঠিক আছে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার ইজ ইকুয়াল টু মিউ। তো ওটা ঠিক আছে, ইটস এন আনবায়াসড এস্টিমেটর অফ মিউ। কিন্তু আমি বললাম যে না, আমি তোমার এক্সপার্টে বিশ্বাস করি না, ওটা তো ওই ফিশার বলেছিল ওইভাবে করতে ম্যাক্সিমাম লাইকলিহুড, আমিও তোমাদেরটা করবো না। আই ওয়ান্ট just 7, say number 7 as the estimator, constant function. So expected value of 7 here, expected value of a constant is a constant, it's 7. তাহলে এটা তো সব মিনের জন্য হলো না, এটা শুধু যদি মিউ 7 হয়, শুধু 7 এর জন্য আনবায়াসড হলো এই আমার এস্টিমেটরটা, কিন্তু সবার জন্য হলো না। That is the meaning of for all theta in omega. ওই
ওই ফাংশনটা এমন হতে হবে এটা সমস্ত থেটার জন্য আনবায়াসড। দেখুন এই ছোট জিনিসের মধ্যে অনেক কিছু ঢুকানো আছে যা আমরা বুঝতে পারি না। আচ্ছা, তো এখন আমরা ওই ডেফিনিশনের পরে মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড, আমি এটা হলো যে আমরা ওই যে আনবায়াসড এস্টিমেট আছে তার মধ্যে আমরা মিনিমাম কোনটা, আপনি যদি একটা র্যান্ডম স্যাম্পল আছে শুধু প্রথমটাই নিলেন x1 নিলেন, তার এক্সপেক্টেড ভ্যালু অফ x1 ইজ অলসো মিউ, আবার এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস x2 ওভার 2 তার ভ্যালু ও মিউ, নানান রকমের ইনফিনিটলি মেনি পসিবিলিটিস যা আনবায়াসড হতে পারে। কিন্তু আমরা এখন খুঁজছি কোনটা সবচেয়ে মানে স্মলেস্ট ভেরিয়েন্স, কারণ ভেরিয়েন্স হলে আনবায়াসড মানে কি, এস্টিমেটর গুলো দে আর ভেরি ক্লোজ টু দি ট্রু আননোন ভ্যালু। এইটাই আইডিয়া যে তার অ্যাভারেজ গুলো ওখানে লোকেটেড, তার সেন্টার অফ গ্র্যাভিটি ওখানে লোকেটেড। আর ভেরিয়েন্স কম হলে ওই যে ডিফারেন্ট স্যাম্পলের যে মিন গুলো সেগুলো ওই যত ভেরিয়েন্স কম হবে তত ওটা ওই আননোন মিউর কাছে থাকবে। তো দিস ইজ এ গুড প্রপার্টি। তো তখন ওই ভেরিয়েন্স কম যাচ্ছে। এবং ওই আমরা এটা সেদিন বলেছিলাম ওই রাওয়ের জন্মদিনে যে ক্র্যামের রাও লোয়ার বাউন্ড, দ্যাট ওয়াজ এ বিগ result. I think he was only 24 or so when he got this result. This allows us, this result, this inequality tells us that if T is an unbiased estimator, T is an unbiased estimator, the variance of T, the minimum it can be 1 over n, n is the sample size times I theta. I theta is what is known as Fisher information. I theta is given by this. এগুলো এখন তো বলার সময় নেই, আপনাদের এখন দরকার এই ফর্মুলাটা আছে। এইটা দিলে আমরা জানতে পারবো যে মিনিমাম ভ্যারিয়েন্স কত হওয়া উচিত। এখন প্লিজ গো টু দি নেক্সট। তো এখন কথা হলো যে আমরা হয়তো একটা পেলাম সেটা ঠিক ওর কাছে চায় নাই, বা আরেকটা পেলাম, আমরা এখন কিভাবে জানবো এটা কিভাবে বের করবো এক্স বার বা এগুলো তো ইজি, কিন্তু একটা অন্য ডিস্ট্রিবিউশনে যেখানে এত জিনিস সোজা না, কিভাবে আমরা সেই এস্টিমেটে আসবো, কিভাবে মিনিমাম এগুলো কিভাবে কি করব, সেই বোঝার জন্য ফিশার আবার একটা নতুন ক্রাইটেরিয়া বের করলো, সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হলো সে কেন নাম দিল সাফিসিয়েন্ট, এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের সঙ্গে যদি বোর্ডে লিখতে পারতাম অনেক বোঝাতে পারতাম, কিন্তু এখন তো না দেখে মানে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে একটু সিম্পল, আমি সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনারা দুইটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ 2 দুটো নিলেন, x1 x2। আচ্ছা, এখন আপনি নর্মালের মিউ এস্টিমেট করতেছেন, আপনি x বার নিলেন। x বার আপনার x1 x2 হবে কি, একটা টু ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে একটা পয়েন্ট, দুইটা একটা ডেটাটা হবে, আপনি 6 আর 7 পেলেন, এটা একটা পয়েন্ট হবে, এই ধরনের তো হবে সব। আপনার স্যাম্পল স্পেস হবে সেটা অল পয়েন্টস ইন দিস টু ডাইমেনশনাল স্পেস। তো আপনি মিন মিউ হলো আননোন, ওই মিউটা এস্টিমেট করতে চাচ্ছেন, তখন আপনি ডেটা পেয়ে গেছেন, ডেটা পেয়ে আপনি এক্স বার বের করছেন, মিন বের করেছেন, স্যাম্পল এক্স বার ইজ স্যাম্পল মিন, মিউ হলো পপুলেশনের ডিস্ট্রিবিউশনের মিন। এখন আপনি ডেটা করে পেয়ে গেলেন যে মিন 7 হলো এক্স বার ভ্যালু পেয়ে গেছেন, ডেটাটা আপনার হাতে আছে। তো 7 পাওয়া মানে কি, এই ডেটাটা কি হচ্ছে একটু খেয়াল আমার সাথে যদি বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি, কারণ আমি দেখছি না কারো ফেস টু ফেস। x1 প্লাস x বার 7 মানে কি, x1 প্লাস x2 ইকুয়াল টু 14, তাই তো? 14 যদি যোগফল হয় তার এভারেজ হবে দুইটার 7, x1 প্লাস x2, তবে x1 প্লাস x2 over 2 equal to 7, so x1 plus x2 equal to 14. So x1 plus x2 equal to 14. What is this? It's a line. It's a line. এবং এই লাইনটা x y কোঅর্ডিনেট মানে it's a
ডিসেন্ডিং লাইন, ডিক্রিজিং লাইন, এই লাইন এটা হলো x1 plus x2 equal to 7, এই লাইনটা। এখন যদি আপনি 5 পেতেন তাহলে আরেকটা লাইন হবে এই ধরনের। তার মানে এই যে x1 plus x2 equal to ধরেন c can take any real number, তাহলে কি হচ্ছে এই স্পেসটাকে x1 x2 স্পেসটাকে ইনফিনিটলি মেনি লাইন দিয়ে পার্টিশন করতেছে। তো ফিশার বলল ওই যে আপনি 7 পেলেন, তার মানে x1 plus x2 এই যে ডাটাটা পেয়ে গেছেন, এই লাইনের উপরে যদি থাকেন আপনি, এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট, শুধু মানে যে কোনো পয়েন্ট ওই লাইনের উপর তো অ্যাভারেজ 7 দেবে। ওই লাইনের উপরে থাকলে আপনার অন্য কোনো লাইন আপনার থিটার আর কোনো খবর দেবে না। It will not give you any information about theta. That's why he called this line sufficient partition of the sample space. এবং সেই জন্যই সে এখানে ইউজ করেছে sufficient statistic। এই ডাটাটা আমরা যখন পেয়েছি এক্সপ্রেস সাফিসিয়েন্ট, এইটা দিয়ে আমরা এইটাই ইটস এ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর দ্য এস্টিমেশন। এটা তার জন্য ওই যে পরের ডিস্ট্রিবিউশন আপনাদের ডেফিনেশন দিচ্ছে x1 x2 xn কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন given the distribution of x bar theta is independent of theta। কারণ ওই জিনিসটা জানলে তারপর আর এটার দরকার হবে না। ওইগুলো দিয়ে আবার ওই ফ্যাক্টরাইজেশন থিওরেম বের করেছে যে এইটা যদি d theta t theta times that ওইভাবে লেখা যায় তাহলে is sufficient for theta, মানে এটার যত ইনফরমেশন আছে ওই টির মধ্যে আছে, ওই আপনার ওই লাইনের উপরে আছে x1 plus x2 equal to 4. So we are searching for a minimum variance unbiased estimator of theta. That's our goal. এই আমাদের এই প্রবলেমই হলো ওইটা, আমরা একটা আনবায়াসড এস্টিমেট করছি। আনবায়াসড হলে মিনিমাম যেটা অনেকগুলো ইনফিনিটলি মেনি আনবায়াসড এস্টিমেটর, কিন্তু তার মধ্যে আমি ওইটা নিতে যাচ্ছি তার ভ্যারিয়েন্স সবচেয়ে কম। So let's finish with the last slide in this sequel. আপনি পরেরটা দেখান। Okay, so this is Rao-Blackwell theorem. Rao is C.R. Rao, Blackwell is David Blackwell. মাঝে কিন্তু একটু হিস্ট্রি অফ প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এগুলো পড়া ভালো, নাম জানা ভালো, কারণ এর থেকে আমরা রিলেট করতে পারি। Blackwell was the first most well-known black or African American statistician. উনি প্রথম দিকে চাকরি পাননি, কোথাও কেউ দিতে চায়নি। He was a very brilliant guy, কিন্তু ওই এদেশে তখন তো এই রেসের অনেক প্রবলেম ছিল, সে কোথাও পাচ্ছিল না। পরে অনেক এখানে ওখানে চাকরি করে সে হাওয়ার্ড ইউনিভার্সিটি ওয়াশিংটন, ওটা ব্ল্যাক ইউনিভার্সিটি, ওখানে পড়ান। তারপরে it was Neyman. When he went to Berkeley, he hired Blackwell, এবং Blackwell গিয়ে ওখানে ওই সবকিছু এস্টাবলিশ করলেন ডিপার্টমেন্ট, এবং he was chairman for many years. And this theorem is due to David Blackwell and Mir Rao. Sorry, C.R. Rao. I was thinking of Rao Crameri. But anyway, এখানে এটার আমি এগুলো পড়ার দরকার নেই, আমি শুধু এইটুকুই বলছি, এটার কি আপনার একটা র্যান্ডম স্যাম্পল আছে, কি is a sufficient statistic, আপনি একটা sufficient statistic পেলেন, এবং V একটা unbiased estimator। যদি এই কন্ডিশন পূরণ করে, expected value conditional mean of V given this sufficient statistic would be a function of sufficient statistic. এটা সবসময় তো কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বৃদ্ধি, এটার তখন এটা ডিফাইন করে একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ইউ অফ টি। এটা শুধু আনবায়াসড হবে না, এর ভ্যারিয়েন্স would be smaller than any other variance estimator. এইটা হলো খুবই ইম্পর্টেন্ট টু সার্চ ফর দ্যাট। কিন্তু ওই যে আপনি এও হতে পারে যে দুটা থাকতে পারে, এরকম যে দুটাই ক্যান্ডিডেট, দুটাই মিনিমাম ভ্যারিয়েন্স, এগুলো সব মিট করে ক্রাইটেরিয়া। তখন কিভাবে আমরা কোনটা একেবারে রিয়েলি ইউনিক সেটা বের করার জন্য এই কমপ্লিটনেস, ইট গ্যারান্টিজ ইউনিক। তার মানে আপনি যদি ওই একটা পেয়ে গেলেন, ওই যদি ওই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়, তাহলে গ্যারান্টি করবে যে এছাড়া আপনি যতই খোঁজেন দুনিয়ায়
যেখানেই খোঁজেন you will never find another. That is the only common. As an example, the x bar normal এর যে estimator ওইটাই হলো মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। আপনি সারা লাইফ চেষ্টা করলেও আর একটা পাবেন না, বিকজ দ্যাট বিলংস টু দি কমপ্লিট ফ্যামিলি। এগুলো এত তাড়াতাড়ি অনেক দিনের কথা, অনেক কঠিন ব্যাপার, কিন্তু একটু আইডিয়া দিচ্ছি যে কি হচ্ছে, আমরা এগুলো কেন করছি এই বোঝানোর জন্য। প্লিজ গো টু দি নেক্সট। আচ্ছা, এখন আসছি একটা কমন ডিফিকাল্টি যা প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিশিয়ানরা ফেস করে। কারণ আমরা যখন ইন্টারভাল এস্টিমেশন বের করি, এখন যাচ্ছি হয়তো একেবারে যারা অনার্সে ফার্স্ট ইয়ারে 2-3 মাস পড়েছে তাদের হয়তো এত দূরে আসেনি, বাট দে ক্যান স্টিল বি হেল্প। আমরা তো জানি এক্স, যদি x1 x2 xn র্যান্ডম স্যাম্পল নরমাল মিউ সিগমা স্কোয়ার এই সমস্ত হয়, এবং আমরা সিগমা এখানে ধরে নিচ্ছি আমরা সিগমা জানি, মিউ জানি না। তো এই যে উপরে দেখেন আমি লিখেছি পি অফ দ্যাট, তার মানে পি স্ট্যান্ডস ফর প্রবাবিলিটি। এটার প্রবাবিলিটি কেন লিখছি? প্রবাবিলিটি শুধু র্যান্ডম ভেরিয়েবল সম্বন্ধে লেখা যায়, কনস্ট্যান্ট উই ডোন্ট রাইট প্রবাবিলিটি। যদি আমি লিখি হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ 7 বিটুইন 2 and 15, that is one. That's, if I say what is the probability of 7 between say 8 and 10, that is 0. So we do not talk about fixed numbers, it's always the random variable যার সাথে probability associated. তো এইটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলে আমরা এইভাবে লিখতে পারি। এই ক্যাপিটাল এক্সপার্টটা দেখেন এখনো ওই ক্যাপিটাল আছে, ক্যাপিটাল যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি প্রবাবিলিটি লিখতে পারি। তো আমরা এই প্রবাবিলিটিটা ধরলাম 1 মাইনাস আলফা, যে মিউ এটার মধ্যে পড়বে, এটা 1 মাইনাস আলফা, হোয়াটএভার আলফা ইজ। এইটাকে বলা হয় 1 মাইনাস আলফা টাইমস আলফা 100% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর মিউ। এটা কিভাবে লেখা হয়? যখন আমি একটা স্যাম্পল পেলাম তখন ওই ক্যাপিটাল এক্স বারের জায়গায় আমি ওই স্যাম্পল ভ্যালু বসিয়ে দিয়ে এই লাস্ট এটা পেলাম। নাও লুক এট দি লাস্ট ওয়ান। ওই যে লাস্ট ওয়ানে কিন্তু ক্যাপিটাল নাই কিছু, সব ছোট এক্স। লক্ষ্য করেছেন? লিটল এক্স বার মাইনাস দিস জি এগুলো তো ওই নর্মালের ভ্যালুজ, এগুলো সবই ফিক্সড জানা, এগুলো একটা ফিক্সড ইন্টারভ্যাল। এখন আমি যদি এখানে দেখি প্রবাবিলিটি অফ দিস, এই দুইটা নাম্বার ক্লাব, ওই যে দুটার মধ্যে হয় মিউ থাকবে না মিউ থাকবে না, থাকলে 1 না থাকলে 0। তো আমি ওটাকে 95% probability interval বলতে পারি না। So we again gave it a name. We said এটা ঠিক probability না, আমরা we can place a little bit of, we can place 95% confidence, 80% confidence like that. So instead of probability interval we have a confidence interval and we call it a confidence interval. Please go to the next slide. আচ্ছা, এখন ধরেন এই মিউটাই ট্রু মিউ এখানে আছে, এই জায়গায় ট্রু মিউ আছে। এখন ওই যে লাইনগুলো দেখতেছেন হরাইজন্টাল, এগুলো হলো ওই ইন্টারভাল। আপনি এক একজন এক এক স্যাম্পল 100 জন ইয়ে করেছে, আলাদা আলাদা ডাটা নিয়ে করতেছে, তো দেখেন 2-1টা বাইরে আছে, ওটা ওই লাইন ক্রস করে নাই, ওই যে ভার্টিক্যাল লাইনটা। তার মানে ওই যেগুলো ক্রস করেছে তার মিউ অ্যাকচুয়ালি তার মধ্যে পড়েছে, কিন্তু আমরা জানি না মিউ কোথায়। কিন্তু ওই ফর্মুলা দিয়ে বুঝতে পারছি যে এরকম করলে যে 95% প্রবাবিলিটি আছে, তার মানে রিপিটেড স্যাম্পল 95% উইল কভার মিউ। তো সেই জন্য আমরা ফিল করি ওই যে লাইনটা ক্রস করেছে আমাদের লাইনটা বোধহয় ওইটাই, এটা ক্রস করে নাই সেটা আমাদের লাইন না। এই জন্য আমরা ওই কনফিডেন্স যে 95% যখন ক্রস করতেছে হয়তো আমরা কোয়াইট কনফিডেন্ট আমাদের ওই লাইনের মধ্যে আছে। সো উই কল ইট এ কনফিডেন্স ইন্টারভাল। আমি এখানে থিওরি দিচ্ছি না কিছু না, শুধু আইডিয়াটা কেন কনফিডেন্স, এটা ইম্পর্টেন্ট জিনিস। এবং যখন ওই ক্লায়েন্টদেরকে উত্তর দিতে হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, দে হ্যাভ টু এক্সপ্লেইন অল দিস থিংস, যে কেন এই করতো কেন ও করতো। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টস, এবং এগুলো শুধু অঙ্ক করা না, কি হচ্ছে এখানে দেখা। আচ্ছা দেখি নেক্সটটা যান। এখন এইটা দিয়েই শেষ হবে।
আমি পুরো টাইম তো অনেক চলে গেছে, আমার কাছে মনে হচ্ছে 1 ঘন্টা হয়েছে, কিন্তু গেটিং ক্লোজ টু 2 আওয়ার্স। এখন হলো আরেকটা হলো ইনফারেন্সেস, সেটা হলো টেস্ট অফ হাইপোথিসিস। আমাদের ওই মিউটা তো দেখতে পাচ্ছি না, সে আকাশে হাতে কোথাও। এখন আমরা এখানে বসে বসে ভাবছি মিউ হয়তো 5 বা মিউ হয়তো 6, উই হ্যাভ নো আইডিয়া। সো দ্যাট ইজ আওয়ার প্রবলেম, মিউ সম্বন্ধে একটা কনজেকচার করা। তো এখন ধরে নিচ্ছি র্যান্ডম ভেরিয়েবল এক্স, ওর আগেন ওই ডেন্সিটি এফ অফ এক্স থিটা, এক্স support হলো a, but x can be defined on whole real line. Theta is the parameter unknown, it is in omega. So x1, x2, xn is a random sample from this distribution. এবং hypothesis is an assumption about the parameter theta. It's an assumption that theta 5, theta 7, 8. Null hypothesis, পুরো যেটা আমরা এতদিন ধরে normally it is up to us what we call null, what we call alternative. But usually আমরা একটা hypothesis disprove করার চেষ্টা করি যে মেডিসিনটা এতদিন এরকম চলছে, কিন্তু আমাদের এখন ইমপ্রুভ হয়ে গেছে। সো we take যেটা এখন হচ্ছে কারেন্ট, ওটা null hypothesis, আর যেটা আমরা নতুন হচ্ছে সেটা হয়তো অল্টারনেটিভ রাখলাম। বাট এনিওয়ে that is kind of subjective. So now we test a null hypothesis H naught against an alternative hypothesis HA. একটা hypothesis simple বলি ওটাকে, it is called simple hypothesis, যদি ওই hypothesis ওই ডিস্ট্রিবিউশনটা যদি কমপ্লিটলি স্পেসিফাই করে, আর কিছু অজানা নাই। এক্সাম্পল, আমি যদি বলি x নরমাল উইথ মিন মিউ ভ্যারিয়েন্স 4, আমি মিনটা জানি না। যদি আমি লিখি মিউ ইকুয়াল টু 4, তাহলে আমি পুরো নরমালটা জানি, মিউ 4 ভ্যারিয়েন্স 6 or whatever it is. So আবার আমি দুইটা নরমালের টেস্ট করতেছি যে মিউ 1 ইকুয়াল টু মিউ 2, ভ্যারিয়েন্স একটা নাম্বার, যে কোনো দুইটা একই ভ্যারিয়েন্স, ধরেন 16, 16, কিন্তু মিউ 1 ইকুয়াল টু মিউ 2, আমি এই ধরনের এক্সাম্পল দেই। আমি যদি বলি তোমার হাইটের সমান, কিন্তু আমি তোমার হাইট স্টিল আমি জানবো না। তোমরা দুই হাইট সমান, কিন্তু তোমার হাইট কি আই স্টিল ডোন্ট নো। জানি শুধু যে তোমরা দুই হাইট, তোমরা কি দুজনেই 6 ফিট না 5 ফিট না 4.5, আই ডোন্ট নো। So mu 1 equal to mu 2 does not specify the distribution. Your distribution is still unknown. So in that case, we will call that hypothesis a composite hypothesis. আমি যদি লিখি mu is greater than mu 5, a composite. আমি 5-এর চেয়ে বড় তো কি হলো আমি তো স্টিল জানি না। তো প্রথম যেটা এখন আমরা টেস্ট করব এই হাইপোথিসিস, যে সিম্পল ভার্সাস সিম্পল। নেক্সট প্লিজ। আচ্ছা, এখন এইসব হাইপোথিসিস টেস্ট করার জন্য আমাদের কি থাকবে? আমাদের তো একটা স্যাম্পল থাকবে, র্যান্ডম স্যাম্পল, তার ভ্যালুস আমাদের কাছে থাকবে। এইটা দিয়ে আমাদের ডিসিশন নিতে হবে যে আমাদের হাইপোথিসিসটা ট্রু না ফলস। এবং সো উই আর টেস্টিং H naught ভার্সেস HA, নাল ভার্সেস। তো এখন এটা কিভাবে করব? আমাদের এই ডেটাটা মনে আছে কিনা, ওই যে ইনডিউসড স্যাম্পল স্পেস বলেছিলাম অনেক আগে, ওই স্যাম্পল স্পেস এস থেকে এসছে। এখন ওই ইনডিউসড স্যাম্পল স্পেসটা আমাদের n ডাইমেনশনাল। আমাদের স্যাম্পল ডাটা একটা পয়েন্ট ওই স্যাম্পল স্পেস, এখন এটা হলো আমাদের নিউ স্যাম্পল স্পেস, উই ক্যান কল দ্যাট ইভেন এস, ইট ডাজন্ট ম্যাটার। এটা হলো নিউ স্যাম্পল স্পেস, ওই সমস্ত হাইটের ডাটা, ওখানে প্রত্যেকের হাইট আছে ওই স্যাম্পল স্পেসে। এখন কথা হলো যে আমি কিভাবে চুজ করব, কি চুজ করব, কি দিয়ে আমি চুজ করব যে এই হাইপোথিসিসটা আমি রিজেক্ট করব। তো স্ট্যাটিস্টিশিয়ানরা ইন দোজ ডেজ, অ্যাকচুয়ালি আমি যখন ছাত্র ছিলাম অল্প কিছু আগে এই প্রবলেম কিছু মানে সলভ করলো আর কি। তার আগেও তার জন্য আমরা যখন পড়েছি তখন এগুলো আমরা বলি অ্যাডহক, মানে এমনি বলতো যে এইটা করলে এই টেস্ট করো, ওইটা করলে ওই টেস্ট করো, কিন্তু কেন জানতাম না। নর্মাল টেস্ট করো মিউ, এটা করতে হলে তুমি যদি মিউ অল্টারনেটিভ বড় থাকে তাহলে ওই টি
ক্যালকুলেট করেছে। আমাদের একটা আবার একটা কোর্স ছিল, ওর কাজ ছিল ওই ফেসিট মেশিনের ওই টি টেস্ট ক্যালকুলেট করা, জি টেস্ট ক্যালকুলেট করা, এইগুলো করা। কিন্তু কোথেকে এসছে জানতাম না, বিকজ কেউ জানতো না তখন সব থিওরি টিওরি ইন দেয়ার ইনফ্যান্সি। তো এখন আমাদের মেইন কাজ হলো, এখানে মেইন জিনিস হলো এই টেস্টিং এ to find a subset of S called critical region. It is denoted by C, I've denoted by C in Rn. এই সেট এমন একটা সেট হবে, এই সেটের মধ্যে স্যাম্পল পয়েন্ট যদি পড়ে, আমরা চোখ বন্ধ করে হাইপোথেসিস রিজেক্ট করব, আর কিছু করব না, কোনো কিছু না, জাস্ট উইল রিজেক্ট দি হাইপোথেসিস। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। ওই সিটা আমি কিভাবে চুজ করব? সাবসেট অনেক আছে ওর মধ্যে, তো এখন আমি কিভাবে সেই দ্যাট ইজ দি প্রবলেম। সো when you study this or you teach this, you have to know what you are teaching, why you are teaching this. Then the student should also understand, and it's student ও জানা উচিত আমার গুলো আমি কেন পড়ছি। কানাডা তো কতগুলো পড়লাম, আমার কিন্তু এদেশেও তাই। তখন আমাকে শোনে আপনি কি করেন, আমি বললাম যে I was the professor. ও কি পড়াতেন? Oh my goodness, that's so difficult. That was the hardest subject. কারণ they did not know why they were doing this. It's very important. Students should know why, what এইসব পড়ার জন্য কি খুঁজছি, এটা কেন করছি, ওই যে সাফিসিয়েন্সি এগুলো পড়ছি কেন পড়ছি, কি কারণে। That is really basically my idea of giving this talk today. যাতে সবাই বুঝতে পারে যে কি কারণে এটা করছি, কি কারণে ওটা করছি। সব তো আর একদিনে বলা যাবে না, স্টোরি ইজ ভেরি লং, অনেক বছরের, কিন্তু একটু আইডিয়া দিচ্ছি। যাই হোক, এখন আমি কন্টিনিউ করি। তো দিস সেট সি, আমি স্লাইডটা থেকে চলে গেছি, আই এম নট অন দি PowerPoint. Can you hear me? Hello? Hello? হ্যালো, এটা কি চলে গেল নাকি? Hello, I need the slides. It says here, everyone can see and hear you, but I don't see slides. Hey, Lina? Hey.
লিডা, এই হ্যালো, সরি ভিউয়ার্স, আমার এখানে আসলে ইন্টারনেট হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি প্রোভাইডারের সাথে কমিউনিকেশন করেছিলাম, ওদের একটা প্রবলেম হয়েছিল, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় স্যার আপনি হচ্ছে বুঝতে পারছিলেন না আসলে কি সমস্যা হয়েছে। এই ইন্টারনেট ফেল করার জন্য আসলে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। স্যার আপনি আবার নতুন ভাবে কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি আবার যাচ্ছি স্লাইডে। প্রবলেম নেই, আই থট সো বাট আই ওয়ান্টেড টু মেক শিওর। ওকে, আসুন স্যার, দিস স্লাইড মেবি, হ্যাঁ দিস স্লাইড হ্যাঁ, দেখি আমি একটু দেখি কোথায় ছিলাম। হ্যাঁ স্যার, স্ক্রিনে আগেরটা একটু যান, আগেরটায় প্রিভিয়াস। ওকে ওকে, আচ্ছা, এই যে হ্যাঁ ঠিক আছে, দিস ওয়ান। হ্যাঁ, তারপরে এখান থেকে কন্টিনিউ করি। তো যেটা হচ্ছিল আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট ক্রিটিক্যাল রিজিয়ন সি, যেখানে স্যাম্পল পয়েন্টটা পড়লেই আমরা আর চোখ বন্ধ করে উইল রিজেক্ট দি
hypothesis, null hypothesis. এখন কথা হলো how to choose such a critical region. We are looking for a critical region which will satisfy certain desirable properties. এই properties গুলো আমরা তৈরি করি, we decide যে এইগুলো হওয়া উচিত। আমি যদি অন্যভাবে বেজিয়ান হই তাহলে বললাম যে এইভাবে হতে হবে, আমি যদি ডিসিশন থিওরিটিক হই তাহলে ওইভাবে হতে হবে। তো দিস আর অল ক্লাসিক্যাল ফিশারিয়ান, ওই টাইমের যারা করেছে এই টাইমের এই চিন্তাধারা, এবং এখন আমরা এগুলো করে আসছি, এগুলো সবারই জানতে হয় আর কি, যার বেসিস। সো ইউ গো টু দি নেক্সট ওয়ান, নেক্সট স্লাইড। আচ্ছা, তো এখন a critical region C is a subset of the sample space such that whenever sample point x1, x2, xn falls in that critical region, we reject the hypothesis. So এখন first top line এ লেখা আছে h not true, তার মানে আমরা জানি না true না false, but it is either true or false. False মানে h is true, তো দুটো হতে পারে, হয় h not is true অথবা অল্টারনেটিভ ইজ ট্রু। এখন বাদিকের ফার্স্ট কলামে দেখি, ওখানে লেখা আছে x1, x2, xn। এখন আপনার স্যাম্পলটা নিলেন, ওটা ওই সিতে পড়লো, উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড সিটা কেমন হবে, কিন্তু যদি সিতে পড়ে তাহলে আপনার কি ডিসিশন? ইউ রিজেক্ট h নট। ওই নিচে ব্র্যাকেটে লেখা আছে ডিসিশন, ওইটা পড়েছে, তো উই রিজেক্ট h নট। তো এটা করায় কি হলো, h নটটা যদি রিয়েলি ট্রু হয়, যদি রিয়েলি সত্যি হয়, আমি একটা সত্যি হাইপোথিসকে আমি রিজেক্ট করতেছি। দ্যাট ইজ কল্ড দি টাইপ 1 এরর। আর যদি h1 ট্রু হয় তাহলে এটা কারেক্ট ডিসিশন, আমি হাইপোথিসিস রিজেক্ট করতেছি। নিচেরটায় x1, x2, xn আপনার নন ক্রিটিক্যাল রিজনে পড়ছে, কমপ্লিমেন্ট অফ সি তে পড়ছে, সি তে পড়ে নাই, তাহলে এটা হবে কি, আপনি অ্যাকসেপ্ট করবেন h নট। অ্যাকসেপ্ট, যদি h নট ট্রু হয় তাহলে এটা একটা কারেক্ট ডিসিশন, h নট ট্রু, আবার আপনি h নট অ্যাকসেপ্ট ট্রু হাইপোথিসিস অ্যাকসেপ্ট করেছেন, কারেক্ট ডিসিশন। কিন্তু আপনার যদি h এ ট্রু হয়, অল্টারনেটিভ ট্রু হয়, তাহলে ওই একটা h নটটা অ্যাকসেপ্ট করে আপনি ভুল করলেন, কারণ h নট তো ট্রু না, আপনার তো ট্রু h এ, সুতরাং দিস ইজ অ্যানাদার, এইটা হলো টাইপ 2 এরর। এখন ওই এরা চিন্তা করলো যে ওই ডিসিশন যেখানে কারেক্ট সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এটা রং ডিসিশন, এটার প্রবাবিলিটি হবে, হোয়াটস দি প্রবাবিলিটি যে ইউ উইল হ্যাভ অফ কমিটিং টাইপ 1 এরর অথবা প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। তো ক্লাসিক্যালি ওই টাইপ 1 এরর, প্রবাবিলিটি অফ টাইপ 1 এররকে তারা তখন আলফা বলেছে, এই আলফাই চলে এসেছে। প্রবাবিলিটি অফ টাইপ 2 এররকে বেটা বলেছে। ইনসিডেন্টালি আই জাস্ট টেল ইউ সামথিং, এই যে গ্রিক লেটার আমরা ইউজ করি ইন জেনারেল, যেগুলো আমরা জানি না সেগুলোতে গ্রিক কথাও আছে যে হি স্পিক্স গ্রিক, মানে বুঝি না। তো ওই যখন ওই গ্রিক থাকে তার মানে আমি ওই আলফাবেটটা জানি না আর কি, এই প্রোডাক্ট, কিন্তু আমরা ধরে নিলে তখন অন্য ব্যাপার। এই হলো আমাদের সিনারিও। এই জিনিসটা চুজ করতে হবে এমন ভাবে টাইপ 1 টাইপ 2 এই দুইটাই এর কম হয়। এখন ইউ গো টু দি নেক্সট স্লাইড। আমাদের এই হলো স্ট্রাকচার। প্রবাবিলিটি অফ টাইপ 1 এর কি, প্রবাবিলিটি দ্যাট your sample point, এটা হলো এখন random variable, random point falls in that set C when h not is true. This is if you have to do any problem, you have to know. ছাত্রদের বলছি, এই ডেফিনেশনটা না জানো কোনো অঙ্কই করতে পারবে না, ভুলে যাবে সব। এই জিনিসটা মনে রাখবে, ওই যে পিকচারটা দেখলে, ওই পিকচার এটা ভুলে গেলে ওই পিকচার দেখলে তোমার মনে আসবে। প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর হলো নন ক্রিটিক্যাল রিজিয়ন, এটাকে নন ক্রিটিক্যাল রিজিয়ন। Critical in the sense you reject hypothesis, non-critical you accept. তো এটা পড়লে এই এররটাকে, কিন্তু এইটা ট্রু, সি স্টারে পড়লেই অ্যাকসেপ্ট করব। এই অ্যাকসেপ্ট করতেছি কি, একটা ট্রু ইয়ে ফলস হাইপোথিসিস আমি অ্যাকসেপ্ট করতেছি h নট কে, when h is, এটাকে বলে প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। আমি লাল রেড
এবং বোল্ড করে নিচের ইয়েটা দিয়েছি, কারণ আমরা যখন ছোট ছিলাম, ছোট মানে রিলেটিভলি স্পিকিং, কলেজে I'm talking about how many years, might be 67 years ago, যখন প্রথম স্ট্যাটিস্টিক্স ক্লাসে পড়ি, আমাদের সময় পাওয়ার টাওয়ার আমরা নামই শুনিনি। তো এই পাওয়ার ফাংশন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। এই পাওয়ার ফাংশন, এই ডেফিনেশনটা জানতে হবে এবং বুঝতে হবে। পাওয়ার ফাংশনকে বলা হয় ইটস এ ফাংশন অফ থেটা, থেটা ইন ওমেগা, এটা ফর অল থেটা এটা ডিফাইন করা হচ্ছে। এটা হলো probability of x1 x2 xn, যে ওই স্যাম্পল পয়েন্টটা ক্রিটিক্যাল রিজিয়নে পড়বে, আর কোনো কিছু না, যে কোনো ভ্যালু থেটার জন্য। এটা যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, ইটস নট, সব কিছুই না, জাস্ট স্যাম্পল পয়েন্টটা ওই সেটের মধ্যে পড়বে। এইটাকে বলে পাওয়ার ফাংশন এজ এ ফাংশন অফ থেটা। একটু এখন দেখি কি পাওয়ার ফাংশনটা কি করছে। যদি ওটা বোধহয় সিম্পল ভার্সেস সিম্পল বোঝাতে সুবিধা হবে, একটু পরেই দেখি, আপনি পরের স্লাইডটা আমি একটু তাকিয়ে দেখি। এখানে যদি এখানেই আমি একটু বলি পাওয়ারটা কি করছে। এই যদি এই থিটা যদি h নট এর ভ্যালু হয়, এই যদি হাইপোথেসিস ট্রু হয়, তাহলে প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইটা হবে আলফা, এই প্রবাবিলিটি হবে আলফা। ইউ আন্ডারস্ট্যান্ড যে probability x1 x2 xn falls in the critical region when h not is true, theta যদি ট্রু হয় তাহলে পরে এটাই হবে আলফা। কিন্তু if you probability of rejecting this when theta is in the alternative, তাহলে কি ওটা হবে correct decision. So for all values of theta, এটা অল্টারনেটিভ থাকবে, সেখানে এইটা ক্যালকুলেট করবে probability of rejecting the hypothesis h dot। তার মানে যত অল্টারনেটিভ হাইপোথেসিস থিটা থেকে যত দূরে যাবে, তত এই প্রবাবিলিটি বাড়তে থাকবে, তত you should be able to reject the hypothesis more often. এই জন্য পাওয়ার ফাংশন যদি আমি গ্রাফ করতাম, I forgot to do that, then you would have seen that, and power must be between 0 and 1. পাওয়ারফুল বলা হচ্ছে যখন বলে পাওয়ারফুল টেস্ট, তার মানে ওর পাওয়ার সবচেয়ে বেশি ওই টেস্টটার। তো পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এই জিনিসটা বইয়ের মধ্যে লেখা আছে, সব জায়গায় আছে, এমনকি আজকাল বোধহয় গুগল করলেও ইউ উইল ফাইন্ড ইট। সো এই 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 দুটো হলো এই পাওয়ারেরই একটা স্পেশাল কেস। অ্যাকচুয়ালি বেটাটা হলো 1 মাইনাস দি পাওয়ার অ্যাট অল্টারনেটিভ। তো এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে। একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, এই x1 x2 xn র্যান্ডম স্যাম্পল থেটা 4। তো এটা হলো ওই থেটা ইকুয়াল টু 5, এটা একটা সিম্পল হাইপোথিসিস। এই থেটা 5 বসিয়ে দিলে নরমাল পুরো জানা। এটা গ্রেটার দ্যান 5, এটা রিয়েল কম্পোজিট। তো পাওয়ার টাইপ 1 টাইপ 2 এরর এগুলো এর থেকে ক্যালকুলেট করা। ওকে, নেক্সট স্লাইড। I might take another half an hour হয়ে যাবে। আমি ছাত্রদের জন্য একটু যোগ করছি, আমি যখন ক্লাসে পড়াতাম অনেক সময় বিকেল বেলা তো দেরি হয়ে যাচ্ছে, 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা। তো আমি বললাম যে তুমি রেস্টুরেন্টে গেলে পয়সা দিয়ে খাবে, একদম কম খেয়ে বেরোবে না, তুমি তো আরো বেশি খাইতে চাইবে। এগুলো তো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাকে তো 1 ঘন্টা পড়ানোর কথা ছিল, আমি সেটা 2 ঘন্টা পড়িয়েছি, আমার সময় অনেক ব্যয় করেছে, তো ফ্রি, তো এই ফ্রি জিনিস কেন নেবে না? তো আমি ছাত্রদেরকে বলছি জাস্ট বি পেশেন্ট। এখন আমার বক্তব্য প্রায় শেষ হয়ে আসছে, আই নো ইট ইজ সামটাইমস টায়ারিং। আমি থাকলে হয়তো ঘুমিয়ে পড়তাম। যাই হোক, তো এখন প্রথম যে প্রবলেমটা যে শুরু হয়েছে সেটা হলো সিম্পল ভার্সাস সিম্পল, এবং এইটার নিচের ওমেগা, ক্যান ইউ অল সি ওমেগা ইকুয়াল টু দি সেট অফ থেটা which is theta naught and theta 1, এই দুইটা পয়েন্ট সেট, এটার মধ্যে দুইটা ভ্যালু। এটা শুধু নরমাল, শুধু মিন 5 আর 6 দিতে পারে, আর কিছু ভ্যালু নাই ওই প্রবলেমের জন্য, এই দুটোই। তো এখন theta equal to theta naught, theta equal to theta 1। এখন লেট সি বি এ সাবসেট অফ এস। এই এসটা কিন্তু x1 x2 xn এর স্পেস, এই আগের স্পেসটা। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, এই ইউ হ্যাভ টু রিলেট টু থিংস, be a critical region such that whenever the sample point falls in C, we reject H dot. So C is such a state.
Okay, let's go to the next. আচ্ছা, এখন let the parametric space omega, এই ওমেগাটা সবসময় জানা দরকার যে ওমেগাটা কি আমাদের। এই দুইটা সেট এখন আমরা টেস্ট করছি সিম্পল ভার্সাস সিম্পল। তো এখন আমরা রিয়েলি কি করছি, এই এখন এই যে সি যেটা আমরা চুজ করলাম একটা সাবসেট স্যাম্পল স্পেসের, এখন আমি অনেকগুলো ডিফারেন্ট সাবসেট চুজ করতে পারি যার প্রবাবিলিটি ওই আলফা, সবগুলোরই আলফা প্রবাবিলিটি আন্ডার দি হাইপোথেসিস। তো এখন আমি ওই প্রবাবিলিটি ওই সেটটা চাচ্ছি, এদের মধ্যে অনেক আমার চয়েস আছে, অনেক, তার মধ্যে একটা খুঁজে বের করতে হবে যেটা আমাকে সবচেয়ে বেশি পাওয়ার দেবে, অথবা যেটা আমার টাইপ 2 এরারটা সবচেয়ে মিনিমাম করবে। আবার ইজ 1 মাইনাস টাইপ 2 এর। তো এই হলো প্রবলেম। তো সেই জিনিসটাই এখানে লেখা হচ্ছে, লেট সি বি এ সাবসেট অফ এস, বি এ ক্রিটিক্যাল সাচ দ্যাট probability C মানে your sample point falls in that set when hypothesis true is equal to alpha. So এটা আমরা ফিক্স করে নিচ্ছি। Let D be in S be another critical region, আর একটা, এবং probability is alpha, এটারও সাইজ আলফা। আমরা বলি critical region of size alpha, তার মানে probability under the hypothesis that a sample point would fall in that set is equal to alpha. So এই দুইটারই আলফা প্রবাবিলিটি টাইপ 1 এরর কমিট করার। এখন ক্রিটিক্যাল রিজিয়ন সি said to be a best, এখানে দি বেস্ট বললো, এ বেস্ট ক্রিটিক্যাল রিজিয়ন of size alpha if for every other critical region D, this is what is important, এই যে লেখা হচ্ছে এখানে every other critical, প্রত্যেকটা D, যে কোনো D ওই সেট থেকে আমরা নেই তার সাইজ আলফা, probability of C greater is that means probability of x1 x2 falling in this when theta 1 is correct, তার মানে এটাকে আমি সংক্ষেপে বলবো যে probability of committing type 2 error is smaller in C than the probability of committing type 2 error in D. এই এখানে একটু বসে চিন্তা করলে you will see it, কিন্তু আমার এখন মানে দেখাতে গেলে সময় লাগবে and we cannot communicate directly, but এর অর্থ হলো যে আমরা দুইটা critical region C and D, দুইটার is probability and that sample point falls in that set when H naught is true is alpha, তাহলে আমরা এই দুইটা একই আলফার সাইজের আলফা নিয়ে আমি ওই চুজ করতে চাই এখানে ইয়ে হবে টাইপ 2 এরারটা কম হবে। এই হলো এদের প্রবলেম। তো এখন প্লিজ গো টু দি নেক্সট স্লাইড। ওকে, তো এটা আমি পড়ার আগে বলছি, তো এই প্রবলেম নিয়ে জার্জি নেমান সময় কাটাচ্ছিল এবং প্রবলেমটা খুবই সিম্পল, কিন্তু তার মতো লোক সে খুঁজে পায়নি কি হচ্ছে। সে তখন হি ইজ এ পলিশ গাই, হি ওয়াজ ইন ওয়ার্সো, পরে হি কেম টু বার্কলে, হি ইজ দি ওয়ান হু ব্রট ব্ল্যাকওয়েল। বাট এনিওয়ে, এটা কি হচ্ছে এখানে ইন 1932, দিস ইজ ইম্পর্টেন্ট, হিস্ট্রি একটু জানা থাকলে মন্দ না, এটা তার বায়োগ্রাফি থেকে। In 1932, Jerzy Neyman solved the problem of non-dogmatic theory of testing statistical hypothesis. In Neyman's own words, এটা তার লেখা, at the present time, the problem appears entirely trivial and within easy reach of a beginning undergraduate, but with a degree of embarrassment. I must confess that it took something like half a decade, 5 years of combined effort of ESP, Egan Pearson, son of Carl Pearson, and myself to put these things straight. The solution of the particular question mentioned came on an evening when I was sitting alone in my room at the statistical laboratory of the School of Agriculture in Warsaw, thinking hard on something that should have been obvious long before. Next slide, please.
The building was locked up, and at about 8 p.m., I heard voices outside calling me. This was my wife with some friends telling me that it was a time to go to a movie. My first reaction was that of annoyance. And then, as I got up from my desk to answer the call, I suddenly understood for any given critical region and for any given alternative hypothesis, it is possible to calculate the probability of the error of the second kind. It is represented by this particular integral. Once this is done, the optimal critical region would be the one which minimizes the same integral subject to the side condition concerned with the probability of the first kind. These thoughts came as a flash before I reached the window to signal to my wife. The incident is clear in my memory, but I have no recollections about the movie we saw. It may have been Buster Keaton. Buster Keaton was a silent movie actor in those days. So that's how he solved. The problem is, now you can go to the next. The problem is quite, that solution was not really that big. I was looking for how he came up with this theorem. So I can tell you those, if you have a book by Maurice de Groot, Probability and Statistics, it was first published in 1975. He was a professor at Carnegie Mellon, and he was to come to a conference I organized many years ago, but he just died just a few days before that. And it was in his book where I really got the idea how Neyman and Pearson came up with this theorem. Actually, what happens, alpha and beta, I wish I had a board and chalk I could write. If you decrease alpha, beta increases. If you increase alpha, beta decreases. If you decrease alpha, beta increases. So it is like, pulling both ways. If you decrease this, the other one decreases. If you decrease this, the other one increases. So what to do? So they tried to minimize a linear combination of type 1 and type 2 error. So they tried to minimize something like A alpha plus B beta, where A and B are unknown constants. So they wanted to do this, and then they found something similar to this. But still, that problem remained. And that problem, solve the problem of one gets smaller, the other gets bigger, one gets bigger, the other. So how to do this? So they just thought, it is the worst situation. So if I give a drug, a medicine, the person dies, or it's fatal, and it is not fatal. Between this, which one? So the way we set up this, hypothesis would be to make sure that we don't commit an error which would be really fatal in a sense. So I felt that alpha is really the worst situation. So they wanted to keep alpha at a minimum. So what they did, they fixed alpha, like 0.05, 0.025, 0.01, 0.01. This was, really at that time, Fisher got involved also later. They were doing these things, not using this, just intuitively. Things were being done in those days, before this. So now the theorem that you have in front of you is where they fix alpha, type 1 error, probability of type 1 error, and they try to minimize the type 2 error. And they want to choose a critical region of size alpha, which will minimize the type 2 error. So they are searching for that particular subset of the sample space. So Neyman-Pearson theorem says this theorem is for a simple
versus simple. I have underlined. This is for simple versus simple. Under the hypothesis and alternative, all the parameters are known. So if you see, I have written there, if there exists, this is important, there exists, we normally ignore that. We don't even read that. But if there exists a lambda, so there is a question of proving the existence of a lambda, such that probability of C, when the hypothesis is true, theta naught means hypothesis true, is equal to alpha. So it's the probability of type 1 error is alpha. And number two, that this likelihood ratio, the likelihood under the hypothesis and the likelihood, we talked about likelihood before, under the alternative is less than or equal to some number lambda that we talked about that existed, that there exists such a number, whenever x1, x2, xn falls in C. So I want you to understand this before I go any further. L theta naught over L theta 1 less than or equal to lambda. This is equivalent to x1, x2, xn in C. These two are, it's like your name and your, what is that called, national ID number. You are the same person. So it is the same thing, they are equivalent. Whenever L theta naught, L theta 1 is less than lambda, you know your x1, x2, xn is in C. Whenever x1, x2, xn C, you know that L theta naught over L theta 1 is less than or equal to lambda. I hope I could make that clear. So these two things goes, side by side. I have written everywhere. In the book, there's sometimes don't write even. But and outside that set, in the complement, it is greater than. If this condition, if that holds, that would be the obvious opposite of that. And if this condition, these two conditions really hold, then C is a best critical region of size alpha for testing the simple null hypothesis H equal to theta equal to theta naught against the simple alternative hypothesis theta 1. That's what he found out that night before going to the movie. So let's look at an example next, see what I'm doing there. So this is, you have to understand, you have to read, you have to understand. And as I said, left part, and whenever I wrote, whenever that's the same, they're equivalent. Okay. So I'm taking an example just to show. Random sample of size 16, and we are assuming we have a normal with mean mu, and we know the variance 9. We want to test the following simple hypothesis at alpha equal to 0.05. So you want to test hypothesis mu equal to 5 against mu equal to 6. So these are the two sample points, and it's a simple hypothesis against simple. Because if you put 5 or 6, you know the normal distribution completely. The likelihood function of mu, theta is mu here, is 1 over square root of 2 pi 9, 1 over 2 pi sigma square root of that, and all these things you get. So L5, you replace mu by 5. L6, you replace mu by 6. So our problem is this. Whenever that ratio is less than or equal to, this ratio is less than or equal to lambda, whenever x1, x2, xn, that is the criteria now. That is the criteria that if we find both sample points x1, x2, xn, where this ratio is less than or equal to lambda, then, and also the probability of, the sample point falling in C is equal to alpha. So if that happens, then if we can find such a test, so what we'll do, we'll try to find, actually, we'll try to find a test from this side, left side. In other words, a test is a rule, again, to decide. A test is a function of your random sample. And that is like capital X bar, capital S square, whatever you use, or later F, E, these are your tests. These are all functions of random variables. And what we calculate are the values of those tests.
So tests are synonymous to all kind of, choosing the critical region. So then what I did, I skipped a lot of steps. This ratio, I, simplified. Sometimes there are constants. I don't know this lambda. But I calculated, I just, ignored some constants, because the constants does matter. If I don't know this lambda, I would not know this lambda naught. I got this lambda naught by going through all this, both sides. Whatever I did on the left side, I did on the right side. So ultimately, going through all this, I ended up with x bar greater than or equal to lambda naught. That's called a right tail test. And it's because you can see also mu is greater than 5, 6 is greater than 5. That gave me a, still that lambda naught, I don't know this lambda naught. And I have to show the existence of such a lambda naught. And you have to go through all this. You at home, if you have the slide, you can write and you can go through, and you will end up with, you might get something like x1 plus x2 greater than or equal to lambda 1, then x bar would be greater than or equal to lambda naught. So something like this. Please go to the, continue from there. Then we'll see how we find that lambda naught. So x bar greater than or equal to lambda naught whenever x1, x2, x16 is in C. That's what you see in the other slide. Now, to reject mu equal to 5 at alpha equal, we have decided in advance we'll reject h naught mu equal to 5 with probability of type 1 error equal to 0.05. So that means probability of x bar, capital X bar, whenever we write probability, it is the x bar of something. So we write like this: x bar of greater than or equal to lambda naught when mu equal to 5, that is h naught is 2 equal to this. How do we calculate this? If mu equal to 5, we can calculate, we can create the z statistic, z greater than or equal to, so I, z, x bar has mean, mu, and variance sigma square over n. So I just standardize them. So probability of z greater than or equal to, I call it lambda 1. Then probability of z greater than lambda 1. We have decided alpha should be 0.05, so equal to 0.05. So what I did, I went into the normal table, and I hope I picked the right number. I make mistakes too. So if I have a wrong number, you can change it. And so, in other words, this number has to be greater than 1.645, because I found lambda 1 from the table 1.645 corresponding to 0.05. And going through all these things, my test, capital X bar, that's the test statistic. I will, the rule is a function. The rule says you reject that hypothesis, you reject H naught in favor of H1, HA, if you get a value of X bar which is greater than this. So I have this exists, this 6.23. So if I go back, I can, your lambda exists, original lambda. You can go back, and so this is your, your C, that critical region that you are looking for. That is equivalent. Your sample point falling in that set C is equivalent to your X bar greater than or equal to C. So your C, I've written here. The best critical region of size 0.05 is determined by the critical region C, where C is equal to x1, x2, x16, such that value of X bar is greater than or equal to C. So best critical region is the same as best test. We call it this test, this X bar, that's the best test. And on the right side, that critical region, the way we have found, this is the best critical region. So in language, we don't distinguish. So sometimes we say best critical region, sometimes it's the best test, depending on what we do. So there are a lot of things in those. It's not just step by step. You have to understand each step, what you are doing, what you are trying to find. Okay, please. I'm sure some of you have become hungry, and this would be my last, the likelihood ratio test. So that was for simple versus simple.
now we want to test hypothesis like mean of normal is less than 5 against mean greater than equal to 5. Because if it is less than 5, you still don't know the mean. If it is greater than 5, you don't know. So they are all composites. So what these are, again, these are not law or anything. We thought, statisticians thought, that this is a good idea to do things like this. And what it is, when I write L of capital omega, that is the likelihood function of the original parameters on the parameter space for all unknown parameters. And when I write L of little omega, that little omega is determined by the hypothesis. So what we do, we find the maximum value of L under the over the whole parameter space omega. We find the maximum, and we also find the maximum of L over the parameter space restricted by the hypothesis. If I say theta, suppose mean can be any but minus infinity plus infinity. That is L omega. But if hypothesis mu equal to 5, then L of little omega would be just that space at one point. So you have to understand these two things here. And then we find this maximum, and we take then this maximum. If you have two places where you have the maximum, we don't know. The maximum might happen over somewhere in over the whole space omega, over the subspace little omega, the maximum could be somewhere else. But we felt that if these two maximums are very close, then chances are it's true. But if they are far away, then it's not true. So that less than lambda we calculate, and if we want lambda to be small, when we reject. So we go through all these kind of things, and this ratio we calculate, and then let's go to the next slide. And I use one hat, another tilde on that. Hat means over the whole space. Tilde means over the subspace. That subspace is specified by the hypothesis. Okay, now this is the last one. I took this because when we study the design of experiment, analysis of variance, etc., we have a model, and after the model, immediately it says sum of tau I equal to 0. Sum of all the treatment effects is equal to 0. And I used to ask, how do you know that sum of all the treatment effects is 0? I said, well, one would be positive, one would be negative. I said, that is, one is positive 5, another is negative 1, and might be there is no negative. They're all positive. So I never got an answer until much later. So that's why I picked this example. This is a problem. It doesn't have to be in ANOVA, but it has something to do with ANOVA. We are testing the equality of two means. So Yij equal to mu plus tau I plus epsilon ij, where epsilons, they're called the errors, and Yij's are your. Here I'm using lowercase, but they could be random variable, they could be value of the random variable. So depending on the context. And we are assuming everywhere sigma square is unknown. We don't know sigma square. And j equal to 1 to ni, I equal to 1 to 2. So it goes from ni could be n1 or n2, but n1 is 2. In other words, tau 1 is observed, there are 2 samples corresponding to mu plus tau 1, and there are 3 corresponding to mu plus tau 2. So there are 5 equations here, and 2 belonging to tau 1 and 3 belonging to their unequal size. If it was equal, I could not have proved my point that I'm going to make, that that sum of tau I equal to 0 is purely, it doesn't belong there, it belongs somewhere else. But anyway,
omega is this is your parameter space I have written here, so that if it was not clear, now it should be clear. Your parameter space is mu, tau 1, tau 2, sigma square, where mu, tau 1, tau 2 can be any real number, and sigma square has to be positive. This is, and you are testing what? Tau 1 equal to tau 2. Remember I told that if I know that two people's heights are equal, or two people make the same money, their income is same, I still don't know the income. So that unknown income I call tau in here under the alternative hypothesis. So this is a different parameter space. You'll see that I call that. So what if it was not clear, it should be clear now. Over the likelihood function, over this set omega, you would be finding the maximum of the likelihood function over this set. And under omega, little omega, you would be finding the maximum over this set. So you have to understand this. That's why when I was finding maximum likelihood over this set, I put a hat. And over this set, I put a tilde, because this maximum could be somewhere else. Okay, so that is the scenario. And let me just quickly run through. I think, okay, now, can people see that? If not, I'll just read it. So L omega I have written, that includes all the, parameters in that space, mu, tau 1, tau 2, sigma square. They're all here. Then whether you use maximum likelihood or least square, because in maximum likelihood, you try to maximize that one so that the likelihood and that is in the exponent negative of that, etc. And least square, you do the same thing really. So your answer is the same. It doesn't matter what you do. You get 5 mu, if you cannot see, 5 mu plus 2 tau 1. I cannot see myself. I better look at my slide. This part should be interesting. Anyway, yes, I can see now more clearly. 3 mu plus 5 mu plus 2 tau 1 plus 3 tau 2 equal to y dot dot, where y dot dot, etc. You learn these are standard notation for the sum over all ij. The next one is 2 mu plus 2 tau 1 equal to y1 dot, and then the third one is 3 mu plus 3 tau 2 equal to y2 dot. These are normally, these are called sometimes normal equations. And if you look at the second and third equations, if you add them, you will get the first equation. So we can show that this equation, the equations are consistent by checking the rank of the coefficient matrix and the what is that with the right side? What is it called? With the coefficient, and when you take the right, this y dot dot, y1 dot, y2 dot, still the rank would be the same. So it just skipped my mind. But you can show it is consistent, but it doesn't have unique. The rank would be 2. If it was consistent and unique solution, the rank would have been 3. So if you want to solve, it has many, many solutions, infinitely many solutions. Now, these are, I cannot do it here. These are, stay there, please. You have to trust in me, because you have to look into books and read these things. But I'll just give you the reasoning. If you have an equation, say x plus y equal to 3. So what you do, there is one equation in 2 unknowns. You need 2 equations in 2 unknowns to solve uniquely if there is a unique solution. But you have one equation, so what do? You give x a value like 2, and then you find y equal to 7, like that. So you assign some value, and then you solve for the other one. And all these points, if it was x1 plus x plus y equal to 7, all these infinitely many points lie on a line.
So here you have a situation where you have infinitely many solutions, because these are consistent, but they're not a full rank. So what do you do? Like we put x equal to 3, and then we solve for y. So we want to solve these equations. So I would like to mention this is very, 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 very important. From that infinitely many solutions, no matter what solution I pick, which solution I pick, it doesn't matter. This tau 1, tau 2, mu could be different in different cases. But when it comes to tau 1 minus tau 2, the result would be the same. No matter which one you pick, tau 1 minus tau 2 would be the same. Suppose it is 3, it would be 3, no matter which solution you pick. So what we would like to do, we would like to make our life easy. Just like x plus 2x plus 3y equal to 5, we put x equal to something and we found y. In this equation on the top, in the top equation, we will use the condition 2 tau 1 plus 3 tau 2 equal to 0. This condition is called an unestimable condition. And that's why you need to go theories and or read books and take a one-year course. So we take that, and what happened when we read the ANOVA, there they wrote Yij equal to this. They were talking about not N1, N2 different, they were all of equal size. So when it came to the equation, they have, instead of 2 tau 1 plus 3 tau 2, they had 2 tau 1, say, plus 2 tau 2. So they put that equal to 0, which means tau 1 plus tau 2 equal to 0. It had nothing to do, it meant some positive, some negative, there, some equal to 0. I think that's a very, very important point to remember when we teach this. That was only to solve these normal equations. Because we know no matter which solution we pick, tau 1 minus tau 2 have the same value, same solution. That is what we study in linear models and all this. It needs a lot of algebra, linear algebra, and all kinds of things, but we'll go there. So that's what we do. We put 2 tau 1 plus 3 tau 2 equal to 0. That leads to the estimate mu hat equal to is mean of the sample, tau 1 hat equal to that, tau 2 hat. You get, these are familiar to those who have done these courses. And where all this, you can look at this, we are running short, so on time, please go to the next one. And then on the top is the solution of the estimate of sigma square. I use sigma hat square. Now, in the next model, in W, lowercase w, Yij is equal to mu plus tau, because tau 1, tau 2 are both equal to tau. And then when we found the normal equations, in all this, we found mu tilde equal to the mean, and sigma tilde we got some. And then this is a different ratio. Yeah, I mean, estimate than this top one, sigma hat square and sigma tilde square, they're different because, but mean is the same. And not mean is the same. Yeah, it's still the sample mean. And lambda that's called the likelihood ratio. And we are saying that ratio is less than or equal to lambda whenever all those 5 values, remember we have only 5 in this example, out in C. And lambda, after doing all this manipulation, we ended up with this ratio, greater than or equal to K. Whenever this is greater than or equal to K, our 5 points is less than. It is this set C where this ratio holds, not
That's only the set is determined by this ratio. Okay, or this ratio determines this set C. Next, please. So we just digress for 1 minute. One of the concepts, very important concepts in statistics, is degrees of freedom. Nowadays, in new books, because they don't have time to discuss all this, they just say degrees of freedom is a parameter. Many elementary books, they treat it as a parameter and they don't wonder. And of course, students are why we call it degrees of freedom. So here is an answer. There are many ways we can talk about that. This is not the way, but I find this would be interesting and it will convince everybody, that this is an easy way to check. Now, I-square distribution is where you first saw degrees of freedom. Am I correct? That's where you saw the degrees of freedom when you did I-square. And then you saw in P. P is a standard normal over a chi-square divided by its degrees of freedom, square root of that, and they are independent, etc. And you also saw in F, where it is the ratio of two independent chi-square, etc., etc. So started with this I-square distribution. I-square distribution, that I-square is a quadratic form. To write sum of xi square, that is simply x prime x. X is a vector, x1, x2. So you can write the chi-squares in using quadratic form. And I will go through this. It would be very important for all of you who are in statistics, will be taking a course in design of experiment or in analysis of variance. This little example would clear many important ideas. So please bear with me. So this is, I have taken on, this is called a quadratic form. All the powers you add, this equal to, but you can also have other kind of quadratic form. This matrix here in the middle is called the matrix of the quadratic form. And this matrix, you can have infinitely many different matrices and you get the same thing. But there is only one representation which will give this uniquely. That is the symmetric. When this matrix is symmetric, there is only one. And so we take this, when we write this quadratic form, we use this, we consider this as a symmetric matrix. If you look at this, this is a symmetric matrix. This is your, this x1, x2 column matrix is your x, this is your x prime. And this is the matrix of the quadratic form. When we say positive definite, this, that, quadratic form, it is the matrix that we talk about. So A is called the matrix of the quadratic form and is symmetric. Now, matrix A is called idempotent, very important. I have highlighted in red. If A is symmetric and if A times A equal to A. I give you two extreme examples. If you have a vector 0 whose all the elements are 0, then 0 times 0, the product, like if you multiply them, you will get a 0 matrix, right? So that is true. If you take the identity matrix I times I is I. And all other identity, so 0 matrix has rank 0. That has rank, like, it depends on if it is an n by n identity matrix, then it would be n. So your all other matrices, idempotent matrices, would be in between this with ranks between 0 and n. So the rank of an idempotent matrix A, if you know that the matrix is idempotent, that means it is symmetric and A times A is A, then the rank is easy to calculate. All you do, you calculate the trace. Trace is simply the sum of the diagonal. All you do is you add the diagonals, and that is the rank of the matrix. So please go to these are important
thing that I have written. So now I write a theorem that I will use. The proofs are not really difficult, but it needs a lot of advanced knowledge of matrix theory. So, and of course, normal distribution theory and so on and so forth. So it says, let Y, capital Y, be distributed as independent normal with mean vector. This mean is not just a number mu, it could be like mu, tau, or tau 2, etc. And variance sigma square. I means it is sigma square, sigma square, sigma square. There is no covariance. It's a and the rank of AI, A, B, Ni, which are assuming. Any of the three conditions, any of the bottom three conditions, any one, just any one of the bottom three is necessary and sufficient. So you have to understand what is meant by necessary and sufficient. Like finding that test and finding the critical region, they're equivalent. Necessary and sufficient means it works both ways. If the left side is true, then right side is true. If right side is true, then the left side is true. So they're equivalent. The necessary and sufficient condition that the following two conditions, is number 1 and number 2 on the top, holds. If only one condition below holds. Actually, C.R. Rao has also some results in all this. It could be attributed. So what are the conditions? Y prime AY is distributed as, what are the conditions? If AI is idempotent, only just one condition. If AI is, this matrix here, these matrices are idempotent, that means AI times AI equal to AI, and AIs are symmetric. If only that condition holds, then this, you will know that Y prime AIY is distributed as a non-central chi-square with n sub I degrees of freedom and non-centrality parameter given by this. Now, I'll briefly mention what is non-central. And it says that these two quadratic form, they are also independent. If only that condition holds, then these two conditions would hold. And they're all independent and they will be distributed chi-square with ni degrees of freedom. And what are those ni? Ni's are the rank of AIs. Or if you can show that AI times AJ, two different matrices, if you multiply them, you get the zero matrix. And also these two are true. If you can show that the sum of the ranks is equal to n, where n is the rank of A, that is, rank of the sum of AI is the sum of the ranks of each AI, if you can even show that, it's a very powerful theorem. There you show one of them, and these two are, you don't have to go through all these proofs and this and that. Now, what is a non-central? I don't have time. Is central chi-square is like if you have a normal, X is a normal distribution with mean mu variance sigma, just one X. And X minus mu over sigma, it's a standard normal. If you square that, then you will get a chi-square with 1 degree of freedom. That's the square of a standard normal. Now, instead, if you want to find the distribution of X squared, that was X minus mu over sigma squared. That was a standard normal square. But if you want to find the distribution of X squared only, it is not the mean is not subtracted, the standard deviation is divided, all this, just X. Then its distribution is not a chi-square in the sense we know. It will be a chi-square, a different chi-square. Actually, that chi-square is represented by an infinite sum. It is a mixture of a Poisson and all central chi-square, and it is. So in our times when we were kind of kids, comparing my age now, we didn't have all those things. They couldn't fit because they couldn't simply handle
all those knots, central chi-square. There was nothing to calculate. There was no tables, no nothing. These were the primitive times for us. Now there is everything, so we talk about all these things. So this is very important. Remember, there are many theorems like this. And if you go to the next slide, as I told you, you are getting it free. I'm not charging, so be patient. Bear with me. I'm not going through all this. You can look at them. So this is, look at the second line. Second line. After sometimes back, I had a thing with a capital lambda less than equal to lambda, and ultimately I got two things, one on the numerator, one on the denominator, some kind of sum of squares I got. So I'm looking at some decomposition. That's how we used to be taught when we were younger from here, but we did not know how they're finding all kind of other things. On the left side is on the first and the second line. The left side is your total sum of squares. And that total sum of squares is partitioned in 1, 2, 3 components. The first one, we give it a name due to mean. The second one, it is called due to tau-ize or due to the treatments. And the third one is referred to as due to the error, unexplained variation. So if you do all these things, you can write in different ways, but these three quantities can be written as y prime y. When I write y prime y, the matrix of the quadratic form is I. That's what I put in that form, which is equal to that mean is y prime a1. A1 is the matrix of the quadratic form this. A2 is connected with the quadratic form of the middle one, and A3 is with the third one, error. So this is sum of squares of total equal to sum of squares due to mean plus tau plus. So each one is related to H1. Okay, please go to the next. We want to finish it quickly. Now what I'm going to do is those A1, A2, etc. I'm giving the actual face. I wrote them like this, but you would like to know what they really are. And I had to work out a little bit for some of them. This was okay. This was sum of yi square. So it is simply y prime, and then I prime times y. So this is easy. This is the total sum of squares I have written below. That's what can be represented as a quadratic form like this. Okay, please, next. This is the second one, due to mean. Y dot dot, look at the thing at the bottom. That left dot has no meaning, just one of those word things. So it is the A1. I'm trying to find the A1. And that is the sum of square due to mean. That can be written like this. All these coefficients are equal. If you multiply this, it would be all, this will come as y dot dot square over 5. You should check these things at home. Okay. So this is the first one. One thing before you move. Do you remember what is the degrees of freedom associated with the total? It is always 1, right? Just add the diagonals. What do you get? 1/5 plus 1/5 plus 1/5 plus 1/5 plus 1/5. It is 1. To multiply this matrix by itself, you will get the same matrix. So 1 is that is what the degrees of freedom is. There is only one independent vector here, a column or row. So the degrees of freedom is simply the rank of this matrix. Okay, please go to the next. This is for the sum of square due to treatment. So I had to really play around, and it was for an 84, 85-year-old guy, it's difficult. It takes time. You forget this, this and that. Ultimately, I got this. You should check this. If you check this, simplify this, you will get this. Your y2 is this matrix here. You multiply this matrix with this matrix, you will get the same matrix. You add this 310 plus 310, 215, 215, 215. So common denominator is 30. So this is 2 plus 2 plus 2. 6 times 2 is 12. And this would be 3 plus 3.
times 9 times 2, 18. 18 plus 12 is 30. So 30 divided by 30 is 1. So if you add the diagonals, its rank is 1, or degrees of freedom is 1. So we have two treatments. Remember when you studied, it says number of treatments minus 1. That's what you see here. 2 minus 1. That is one treatment. And the last one in this other slide. Yes. So this is the third one, the error. The error can be written. That error is really double sum of yi minus yi dot bar square. That can be written in this way. And this is the matrix. Again, you multiply, you will find it. You get the. I had to check myself just to make sure I didn't put the wrong one. Look at the total of the diagonals. The trace, 1/2 plus 1/2. That is 1. 2/3, 2/3, 2/3, 6/3. That is 2. 2 plus 1 is 3. How many observations we had? 5. Mean 1, treatment 1. So 5 minus 1 is 3. You see here. See, if you see these things, you will never forget in your whole life. You will never have problem understanding what degrees of freedom are. This is how we should read things, how we should understand things. Otherwise, we memorize, we do rote memorization. When I was a student, all I knew how to calculate that ANOVA table. That's what we were taught, to calculate the sum of squares, subtract this, do that. And so hopefully this gave you the whole picture. This little example tells a lot. What is there in the whole? Okay, next slide, please. We are almost there. So lambda was like this. For this test that I was considering, and then like when you find the I-square, you have to divide by the expected value of something. So this is a chi-square. This is this top quantity I'm looking at. It had 1 degree of freedom. This is actually the treatment sum of square. This is 1 degree of side divided by 1 degree of freedom to make it a mean. This is called sum of square due to treatment. So I divided by 1 degree of freedom to make it mean square of treatment. And this is the expected value of mean square due to treatment. So this ratio is distributed as a chi-square with 1 degree of freedom and with non-centrality parameter equal to this. And this expected value is given by this at the bottom. So you don't have to worry about them. The next one, this expected value of the next one is 3, the one in the denominator. So I divided by 3. I want to find the distribution. Go to the next slide. These are the mean square due to error. So the F ratio is this mean square divided by expected mean square divided by this mean square divided by this mean square. Now, the story doesn't end there. This top one and the bottom one, these two means sum of square due to treatment and sum of squares due to error. They're also independent. From where I get that? From that theorem I quoted. So I didn't have to prove, because if they're not independent, it is no F. So I put all the values that I showed you, and this ratio becomes this over this. And look at this. When you write that F ratio, that is like truly this. When you write in your ANOVA table, that is. But if your hypothesis is true, if the hypothesis is true, then what happens? Tau 1 equal to tau 2. If two numbers are equal, 5 and 5, their mean is also 5. So tau 1 and tau 2, tau I and tau bar, they're equal.
So this sum drops off. This becomes 0. It's sum of I equal to 1 to 2 ni tau I minus tau r square. That becomes 0 under the hypothesis. Then the sigma square I did not know. So now sigma square in the numerator and the sigma square in the denominator, they cancel. Without the hypothesis, it has a non-central F distribution. But when H dot is true, then this F has a central F. It is not written anywhere like this in standard books. So we don't know what was happening. Now you know. Now under the hypothesis, because sigma square cancelled, if the sigma square was there, it would not be a statistic. A statistic cannot have any unknown thing. So now this is a F statistic. And it has a central F distribution because the top one determines whether it is non-central or central. This is the story, whole story behind analysis of variance. We have different models, different things, but we do the same things again and again. It took me a while to understand this because I did not understand when I was a student. I did not know. And this is the, I believe, last one. This is what you prepare and what table. I don't have a data, so it is dataless. We have source is mean mu, then treatment tau, error, total, and then we calculate sum of squares, and I have given you those. And then we have degrees of freedom. Remember, we saw that trace was 1, the trace was 1, that error had 3, and the total was 5. Total was 5 because y prime I had, trace is 5. That is a matrix with rank 5. And then we divided mean square, we calculated this, then we divided this. This is what I showed you, and we ultimately looked at the F table. And also incidentally, just one more one. I do not want to, I'm kind of mixed up with my slides, but I want you to go to, okay, can you go to slide number 61? 61. That's 3, 4. Okay, here, yes. So my fellow students, if you look at the top line, what do you find? Lambda greater than or equal to K1, right? What does that mean? That means ultimately you are using the right tail of F distribution. Did you ever ask why we reject? Because if it is greater than some number 5.72, that is the reason. It's a right tail test. That's what we are saying. And it is not a left tail. It's not less than K2. These are each of these slides have meanings. I spent a lot of time in preparing this for you, and I had to do it, without any help. It's from what I thought would be helpful to you. And I really thank you all very much to be patient, to be with me so long. I'm a diabetic person, and my wife was wondering that I might have to use the restroom 2-3 times, but I do not know. God help me. I could be here. So thank you very much. I think, thank you all. I cannot hear you. Cannot hear him. Cannot hear you. Cannot hear you. Thank you, sir, for your nice presentation. আর আপনাকে অনেক ধন্যবাদ স্যার যে এই 80+ বয়সেও আপনি 3 ঘন্টা অলমোস্ট 3 ঘন্টা ধরে লেকচার দিচ্ছেন। এটা আসলে আনবিলিভেবল এবং আমাদের কাছে, আমাদের ছাত্রদের কাছে এটা একটি শিক্ষণীয় যে আপনি আসলে এই বয়সে যদি এত পরিশ্রম করতে পারেন এবং আপনি এই স্লাইডগুলো করার সময় যে কি পরিমাণ পরিশ্রম করেছেন সেটা আমি জানি, কারণ টাইম টু টাইম আপনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং কি পরিমাণ এফোর্ট যে দিতে হয়েছে সেটা আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মানে কোনো উপায় নেই আসলে। স্যার আপনাকে ধন্যবাদ দিলে আসলে অনেক কম দেওয়া হবে। তো
তো আপনি যে ছাত্রদেরকে প্লাস আমাদেরকে যে অমূল্য সম্পদ আজকে দান করলেন, সেই জন্য স্যার আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। স্যার আমি অনেকগুলো প্রশ্ন এক্সপেক্ট করেছিলাম, বাট আমাদের 3 জন স্টুডেন্ট প্রশ্ন করেছেন। স্যার আপনি কি সময় হবে, কারণ আপনার স্যার আসলে আমি বলতে সাহস পাচ্ছি না যে আপনি আসলে আরো সময় ব্যয়। আচ্ছা, প্রশ্ন স্যার আমি ওদেরকে কি অ্যাড করব, না প্রশ্নগুলো দেখাবো শুধু? প্রশ্নগুলো যা যেভাবে খুশি মানে। আচ্ছা, আমি ওদেরকে একটু অ্যাড করার চেষ্টা করি, দেখি ওরা কে কে অ্যাড হতে পারে। সেটা পড়তে পারো প্রথমে। হ্যাঁ, আমি স্যার হচ্ছে একটু জাস্ট হচ্ছে আপনার একটু আমিও সব কোশ্চেনের উত্তর জানি না। না স্যার, খুব সংক্ষেপে আর কি, বেশি বলার আসলে সুযোগও নেই আর কি, সময়ও নেই সে অনেক বেশি বলার। তো সেটা স্যার হচ্ছে দেখা যাক আর কি ওদেরকে অ্যাড করতে পারি কিনা, ওরা জাস্ট হয়তো আপনাকে প্রশ্নগুলো করবে আর কি। তো আমি যাদেরকে লিঙ্ক গুলো দিচ্ছি ইনস্ট্যান্টলি, তারা হচ্ছে একটু এক্ষুনি জয়েন করো, দেরি করবে না আর কি, আমি তোমাদেরকে অ্যাড করার চেষ্টা করছি আর কি। আর একটা করতে পারেন, ফেসবুকে আছে সবাই, ফেসবুকে আমাকে, হ্যাঁ ফেসবুকে দেখছে। হ্যাঁ স্যার, আমি হচ্ছে আপনার ওদেরকে হচ্ছে এখনই জয়েন করে নিচ্ছি আর কি। আমি 2-1 জনের ফেস দেখবো। জি 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 স্যার, আমি সেই কারণে ওদেরকে অ্যাড করার চেষ্টা করছি আর কি। দেখা যাক কেউ আসছে কিনা, আমি তার আগে এটা স্টপ। তোমরা যারা কোশ্চেন করেছো তোমরা খুব দ্রুত জয়েন করো, কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম। স্যার অনেক সময় ধরে কথা বলেছেন, এবং স্যার এই অসুস্থতার মধ্যেও যে আসলে এত সময় ধরে কথা বলবেন, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এবং আমার ওয়াইফ, তোমরা লিংক গুলো পেলে জয়েন করো। আমি খাওয়া হয়নি, স্যার খেতে থাকেন, আপনি খেতে থাকেন স্যার। আচ্ছা, আমি কোশ্চেন গুলো একটু দেখাই এখান থেকে, ওরা ইন দ্য মিন টাইম যদি জয়েন করে আমি তখন হচ্ছে হয়তো। স্যার এখানে একটা কোশ্চেন খুব হচ্ছে, এই কোশ্চেনটার উত্তর আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা। ফারজানা ইয়াসমিন, 4th ইয়ারের স্টুডেন্ট। স্যার আপনি কোশ্চেনটা মনে হয় পড়তে পাচ্ছেন। I had a confusion about consistency, efficiency and sufficiency. স্যার ও হচ্ছে 4th ইয়ারের স্টুডেন্ট আর কি। কনসিস্টেন্সিটা হলো একটা লার্জ স্যাম্পল প্রপার্টি। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কগত কোনো প্রবলেম হয়েছে স্যারের ওখানে। স্যার ডিসকানেক্ট হয়ে গেল আসলে। আমাদের সাথে আমাদের আরো 2 জন স্টুডেন্ট জয়েন করেছে। সামিউল, তুমি এখানে নামটা চেঞ্জ করো, বের হও, দিয়ে হচ্ছে নামটা চেঞ্জ করে আসো, তোমার নামটা দিয়ে আসো। ওকে 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 দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছিলেন নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো। স্যার ওই প্রশ্নের উত্তর যদি খুব সংক্ষেপে দেন আর কি, ফারজানা ইয়াসমিনের। আমাকে কোশ্চেনটা কি করেছে এখানকার? হ্যাঁ, এটা ফারজানা ইয়াসমিন স্যার, ও জয়েন করতে পারেনি এখানে, বাকি 2 জন জয়েন করেছে, ওদের কোশ্চেনটা আমি পরে দিচ্ছি স্যার। হ্যাঁ, এই কোশ্চেনের উত্তরটা যদি খুব সংক্ষেপে দেন।
সাফিসিয়েন্সিটা তো আমি বললামই আমার ইয়েতে, আই টকড অ্যাবাউট সাফিসিয়েন্সি, কারণ সাফিসিয়েন্সির অনেক কিছু আছে, কিন্তু একটা যেটা আমি দেখালাম, সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে ইউ ক্যান ফাইন্ড অ্যান মিনিমাম ভ্যারিয়েন্স। এফিসিয়েন্সিটা তো হলো যে একটা এস্টিমেটর এফিসিয়েন্ট, ওটা যদি মানে একেবারে মানে মিনিমাম ভ্যারিয়েন্স অ্যাটেন্ড করে যখন ইউ কম্পেয়ার, আর যদি না করে দুটার রেশিওটা হলো এফিসিয়েন্সি অফ ওয়ান অফ দ্য এস্টিমেটরস আর কি। আর কনসিস্টেন্সিটা হলো লার্জ স্যাম্পল প্রপার্টি, যেমন এস স্কোয়ার কে এন দিয়ে ভাগ দাও অথবা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ দাও, as n tends to infinity দুটাই সিগমা স্কোয়ারে যাবে আর কি, এই ধরনের আইডিয়া আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি হচ্ছে আমার দুইজন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে সামিউল ইসলাম, ও হচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্ট, এবং সাথে আছে আইব আলী নয়ন। স্যার সামিউল, হ্যাঁ ও স্যার থার্ড ইয়ারের স্টুডেন্ট। ওর স্যার কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা আপনাকে স্ক্রিনে দিচ্ছি, বা ও চাইলেও কোশ্চেনটা সরাসরি করতে পারে। আর হচ্ছে আরেকজন জয়েন করেছে আইব আলী, ও হচ্ছে থিসিস জমা দিবে আর কি, মাস্টার্সের থিসিস শেষের দিকে। তো স্যার আমি সামিউল ইসলামের কোশ্চেনটা আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্যার এখানেও প্রশ্ন যেটা করেছে, why each hypothesis test is done only under null hypothesis, and second question, why most of cases critical region is situated at the edges in the corresponding function graph. Is there any possibility that the critical region is situated at the middle? It is Samuel Islamer question, sir. Okay, I can give a couple of non-technical answer. The first one is why hypothesis test is done only under null hypothesis. কারণ ওই যে অ্যালফা আমরা ধরে নিয়েছিলাম না, তো ওই ইয়েটা বের করি, তো ওই we find that critical region under h dot, মানে h dotটা দিয়ে কনস্ট্যান্ট রেখে তারপরে বের করি, তাই তো? আর যেটা কোশ্চেনটা, তো ওই মানে h dot দিয়ে এগুলো হলো, as I told, এগুলো ল না কিছু না, we decided to do because this leads to many things we do because it leads to some good results. এখন h dot দিয়ে it doesn't matter কোনটা নেই, h dot h1 arbitrary, কিন্তু h dot যদি আমাদের মেইন পারপাস হলো h dotটা এমন ভাবে সিটা চুজ করব যাতে ওই ওখানে স্যাম্পল পয়েন্টটা পড়লেই h dot রিজেক্ট করবো। এখন যদি কেউ ওয়ান অফ দেম ওয়ান্টস যে না আমি তা করবো না, আমি h1 রিজেক্ট করবো সিতে পড়লে, you can do that, কিন্তু then you have to change everything, যেটা তখন you have to come up with a new theory ওটার জন্য। That's how they have agreed, অনেক নানান রকম রিজনিং থেকে। তো এগুলো হলো আনলাইক ওই যেমন পরে করলো ওই থিওরেম করলো, সেখানেও তো আমরা কি করলাম, ওই আলফা চুজ করে দুইটা সি এন্ড ডি এর মধ্যে কম্পেয়ার করলাম, দুইটারই একই প্রববিলিটি সি আলফা আন্ডার হাইপোথেসিস, তারপরে বের করলাম কোনটা মানে পাওয়ার বেশি দেবে। তো ইট অল ডিপেন্ডস আমি কি ক্রাইটেরিয়া নিচ্ছি। So you can always, we cannot debate on this. আমি বললাম যে আমি এদিক দিয়ে যাবো, লেফট সাইড দিয়ে ওইদিকে যাবো, আর একজন বললো রাইট সাইড দিয়ে, it's a matter of your choice, but that's how this was developed. That's what we are talking about, how this works. আরেকটা কথা বলেছিল, that's a good point. আমি সাজেস্ট করবো যে প্রশ্ন করে থাকে নর্মাল, আমরা টেস্ট করতেছি, আমরা তেলে যাই, I think you meant like tail. তো এখন মধ্যখানে ক্রিটিক্যাল নেই না কেন? মধ্যখানে ক্রিটিক্যাল এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে মধ্যখানে আমি কোন জায়গায় দেখি নাই যে মধ্যখানে কাটাতে হবে কি টাইপ 2 এরর বেড়ে যায়। ওই ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফারেন্ট এরিয়া সরিয়ে জাস্ট টেক এ নিউমেরিক একটা প্রবলেম, দেন ইউ মুভ দ্য ক্রিটিক্যাল। কারণ ওই নরমালের আন্ডারে যদি 0.05 আমরা চাই, আমাদের ইনফিনিটলি মেনি চয়েস আছে, তাই না? এই জায়গায় একটা এরিয়া নিলাম, ওটার 0.05, আরেক জায়গায় একটা নিলাম, আরেক জায়গায় তো অনেক জায়গা নিতে পারবো। তো ওই যে ক্রাইটেরিয়া নেমান পিয়ারসন ক্ষেত্রে দিয়েছে, ওটা দিয়ে করলে ওই রাইট টেল টেস্ট
অথবা লেফট টেল টেস্ট অথবা ট্রু টেল, মিডলে আসবে না কারণ আসলে ওই পাওয়ার কমে যাবে। এবং তোমরা যদি পাওয়ার পড়ে থাকো তাহলে তোমরা পাওয়ার গ্রাফ আঁকলে তখনই দেখলে বুঝতে পারবে যে কি হচ্ছে। তো Thank you, sir. difficult, but at least I try to give you some intuitive reasoning. এগুলো সব মানে আমরা তৈরি করেছি ক্রাইটেরিয়া, যেমন 3+5 আমরাই একসময় 8 তৈরি করেছিলাম, তাই না? এখন you cannot answer. যদি তুমি you want to work into binary system, you can do that. এই ব্যাপার, these are all developed on certain basis. সমস্ত তার জন্য অন্য এরিয়া হয়েছে, Bayesian হয়েছে, decision theoretic, because they didn't agree why we are doing like this. That's why different schools. Okay. Okay, does it? অনেক ধন্যবাদ স্যার শামিল ইসলাম। আর কোনো কনফিউশন আছে? ওকে, আমার মনে হয় ইমন স্যার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইমন স্যার হচ্ছে একটি বই সাজেস্ট করেছে, কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, বার্নেটের লেখা। আমার মনে হয় অন্যান্য স্টুডেন্টরা তোমরা এই বইটি দেখতে পারো আর কি, এখান থেকে একটি ভালো হেল্প পাবে শামিলের প্রশ্নে। এরপর স্যার আইয়ুব আলী খান যে কোশ্চেনটি করেছে, আমি সেই কোশ্চেনটি স্যার হচ্ছে আপনার সামনে দিতে চাই। এখানে শেষের কোশ্চেনটি আছে, মাই কোশ্চেন, is there any real life example of selecting BCR, best critical region, in quality control for a particular product or SPRT criterion? To be very straightforward, I don't know the answer. I only know that best critical region, it does not, we do not do it like that. I have never seen, I have worked in quality control. Into quality control, they have tests to reject some item, but these are all based on certain theories. Into আমি ঠিক করতে বুঝলাম না ওখানে best critical region কিভাবে, ওখানে you can say this way that if this happens then you reject the item. You understand? যদি এটা করে তাহলে ওটা রিজেক্ট করো, যদি না করে you can look at it as like that. That is like a best critical region, অনেক কিছু you can find equivalent things. ওখানেও তো ওইটাই হচ্ছে, এই যে এর মধ্যে পড়লে তুমি অ্যাকসেপ্ট করো, ওখানে না পড়লে that's your critical region, যেটার মধ্যে পড়লে তুমি অ্যাকসেপ্ট করবে না। So you can view it that way, but mathematically সেগুলো টেস্টের সাথে আসবে ক্রিটিক্যাল রিজিয়ন। ওকে, আমার মনে হয় আমি শামিউল এবং আইয়ুব আলীকে গুড বাই জানাবো। তার আগে শামিউল তুমি আনমিউট করো, এক সেন্টেন্সে যদি স্যার সম্পর্কে কিছু বলতে চাও সেটা বলো এবং তারপরে বিদায় নেবে। হ্যাঁ, এক সেন্টেন্সে। স্যার এত 80+ বয়সে এতক্ষণ ধরে আসলে মানে আমি হলে না আমি পারতাম না আসলে। তবে স্যারের এই মানে ডিপার্টমেন্টের প্রতি যে ভালোবাসা, এটা স্যার মানে এই লেকচার স্যারের এটা বই। অনেক ধন্যবাদ শামিল তোমাকে। হ্যাঁ, তোমাকে গুড। কোনো জিনিস এনজয় করো তাহলে সময় চলে যায় তাড়াতাড়ি, বুঝলে? জি স্যার। আইনস্টাইনের একটা কথা আছে, ওই যে থিওরি অফ রিলেটিভিটি, শুনছো তো? তোমাকে যদি আগুনের মধ্যে বসায় তাহলে 1 সেকেন্ড বসলেও তোমার মনে হবে যেন তোমার 1 যুগ গেল আর কি। আর তুমি যদি সুন্দরী মেয়ের পাশে বসে 2 দিন কাটাও তাও মনে হবে যেন 1 সেকেন্ডে চলে গেল। So that is your answer. তুমি যদি এনজয় করো তাহলে টাইম গোজ ফাস্ট, আর যদি এনজয় না করো তাহলে সময় কাটে না। That's what life is. You have to find. আমার উদ্দেশ্য, I hope, আমি জানি না, আমি তো কোনো রিয়াকশন পাইনি, I hope I can show সবাইকে, যারা পড়াচ্ছেন, যারা পড়ছে, যে কোথায় জোর দেওয়া উচিত পড়াশোনার মধ্যে, কোথায় আমাদের গ্যাপ থাকে, কোথায় আমাদের অসুবিধা হয়। এবং আমি এগুলো বলছি, আমিও তোমাদের মতোই ছিলাম, আমারও অনেক কিছু আরো অসুবিধায় ছিলাম, কারণ আমাদের সময় এত কিছু হয় নাই, আমরা তো সেই পুরনো যুগের। সুতরাং টিচারদেরও, আমাদের টিচাররা কারা ছিলেন, তারা কেবল পাস করে পড়াচ্ছে, ওই জায়গায় মাস্টার্স করে পড়াচ্ছে,
So they had difficulty also. So it's a say 50-60 বছর আগে, 60 বছরের উপরে, প্রায় 67 years ago, 70 বছরের কাছে। So it is এখন তো অনেক ডেভেলপ করে গেছে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে you should read different books. একটা বই হয়তো ভালো লাগতেছে না, ওটা বোঝাচ্ছে না, আর একটা বইতে হয়তো ওটা ভালো বোঝা যাচ্ছে। তো আই ডু নট নো, রাজশাহীতে নিশ্চয়ই অনেক বই টই আছে, লাইব্রেরিতে নিশ্চয়ই বই। আর আজকাল কিন্তু অনেক বই ইউ ক্যান লুক অ্যাট ইট অনলাইন, কারণ অনেকের এখন ওই সবই পাওয়া যায়, এমনকি প্রশ্নের উত্তরও পাওয়া যায়। একবারে হোগান ক্রেগের বইয়ের উত্তর দিয়ে রেখেছে সব চাইনিজ ছেলেরা সব জায়গায়। সো ইউ আর অ্যাট এ বিগ অ্যাডভান্টেজ। খুব ভালো লাগলো। আমি ছাত্র, আমার একটা কথা দিয়ে শেষ করি। আমার ছেলেমেয়েরা আমার যখন বলি বাচ্চা না, আমার ইয়াংগেস্ট হলো 52 আর ওল্ডেস্ট হলো 60। তো তারা আমাকে বলে যে ড্যাডি, তুমি তোমার ছাত্রদেরকে আমাদের চেয়েও বেশি ভালোবাসো, কারণ ফোন আসলে ওরা কেউ ফোন করলে আমি বলি যে একটু পরে করিস, আমার এক পুরানো ছাত্রের সঙ্গে গল্প করতেছি। তো আমি বলি যে না, তোদেরকে আমি খুবই ভালোবাসি, কিন্তু ওদেরকেও আমি অনেক ভালোবাসি। তো I live long because of students, এবং I can still go for 2-3 hours, আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু আমাদের দোয়া করো, that is I need, and I hope this 3 hours would be useful for you all. যদি একটু ছোটখাটো কিছু থেকে নতুন পেয়ে থাকো, then it was worth my time এবং তোমাদের টাইম। তো আর সামিউল ইসলাম, তোমাকে গুড বাই জানাতে চাই। তুমি তোমাকে রিমুভ করে দিচ্ছি। তুমি ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ। হ্যাঁ, আইয়ুব আলী নয়ন, তুমি যদি এক সেন্টেন্সে স্যার সম্পর্কে কিছু বলতে চাও, তারপরে তো হচ্ছে তুমি কুইট করবে। সময় নেই আমাদের হাতে। এক সেন্টেন্সে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, এক সেন্টেন্সে। হ্যাঁ, দ্রুত। স্যার, অনেকক্ষণ হয়ে গেল প্রোগ্রাম, প্রথমের দিক থেকেই ছিলাম, আশা করি সবারই ভালো লেগেছে। আর এসপিআরটির বিষয়টা আমার মানে হ্যাঁ ক্লিয়ার ছিল না, ওইটা ক্লিয়ার হয়েছে। আর আশা করি আবার আপনাকে পাবো ইনশাআল্লাহ। দোয়া করো। অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে আমি খুব তাড়াতাড়ি, বুঝতেই পারছো তো অনেক টপিক ছিল, সেটাকে স্কুইজ করে, এবং আমি ওই জন্য অনেক এক্সাম্পল দিয়ে, শোনো, যে কোনো থিওরি বুঝতে হলে ছোট এক্সাম্পল নিয়ে করবে, দেন ইউ সি হোয়াট ইউ আর ডুইং। বড় এক্সাম্পলের মধ্যে সব হারিয়ে যায়। তো ওই পড়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে পড়ি, পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। পড়া শুধু না, ওই যে পড়ে আমি সেগুলোই দেখাতে চেষ্টা করলাম, ওই যে দেয়ার এক্সিস্ট, এইগুলোর মধ্যে অনেক, ওগুলো আমরা বাদ দিয়ে যাই, শুধু ফর্মুলাটা দেখি। তাতে আমি যেটা পড়েছি, যেগুলো পড়েছি, এগুলো যদি এখন বোঝার চেষ্টা করো, একটা স্লাইড, অনেক বই টই নানান জায়গায় থাকবে, সব জায়গায় আছে। একটু আমি জানি না, এই যে র্যান্ডম স্যাম্পল, তোমরা এইভাবে কোনোদিন চিন্তা করেছো, দেখেছো র্যান্ডম স্যাম্পল ফাংশন, এইভাবে কানেকশন, এটা বইতে এভাবে লেখা থাকে না। তো এখন ওই ছবিগুলো যদি থাকে, তখন এগুলো সব পরিষ্কার হবে আর কি। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। তোমরা দোয়া করি তোমাদের জন্য ভালো হও। আর স্ট্যাটিস্টিক্সে প্রচুর, যদি আরো বিদেশে পড়তে টড়তে আসতে চাও, আমাকে তোমাদের প্রাক্তন টিচার ডক্টর রহমতুল্লাহ আছেন এখানে, আমাদের আর একজন ছাত্রী আমার ডক্টর মুন্নি বেগম আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তো তোমরা আসলে কারো যদি এদিকে আসার কি করতে হবে, এখন এদেশে আসা, আমি বাংলায় বলতে পারি, অনেক সুবিধা, কারণ এদেশের ছেলেপেলেরা এত এইসব পড়তে চায় না, কঠিন সাবজেক্ট এইসব, যার জন্য ছাত্র এখানে তো গ্রাজুয়েট স্কুলে এখন যদি দেখো স্ট্যাটিস্টিক্সে হার্ভার্ডেরও পড়ার, যেখানে প্রফেসর থেকে সবই চাইনিজ না হয়, ইন্ডিয়ানরাও এখন আর বেশি যাচ্ছে, তাদের ছেলেপেলেরা এখন আবার অন্য বিজনেস এইসব লাইনে যাচ্ছে। সো দ্যাট ইজ মাচ ইজিয়ার টু গেট ইনটু। ভালো করে পড়াশোনা করো, ডিরেকশন ঠিক রাখো, হবে না। তো
খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ আয়ুব আলী নয়ন। তোমাকেও আমরা গুড বাই জানাতে চাই। আমি স্যার আর হয়তো কিছু বলবেন দিয়ে আমরা শেষ করব। কাদেরি কিবরিয়ার একটা স্যার আরেকটা কোশ্চেন কি দিব? আরেকটা কোশ্চেন আছে যদি আপনি পারমিট করেন, আদারওয়াইজ নয়। আচ্ছা স্যার, ওকে কানেক্ট করার চেষ্টা করছিলাম। ও কাদেরি কিবরিয়া স্যার আমাদের সাথে কানেক্ট হয়েছে। ও মাস্টার্স থিসিসের স্টুডেন্ট। ওর কোশ্চেনটা স্যার আমি স্ক্রিনে দিয়েছি। I had a little confusion about the likelihood function, MVUE and power test. স্যার খুব সংক্ষেপে যদি বলেন আর কি। এটা likelihood function হলো joint density function, কিন্তু সেটা when it is treated as a function of the unknown parameter theta, সেটা হলো likelihood। ওই একই ফাংশন, কিন্তু ওখানে x1 x2 এগুলো ফিক্সড আর কি। এগুলো আছে এখন, ওগুলো যখন ফিক্সড হয়ে যায়, যখন ওগুলো জানা যায়, তখন শুধু ওই unknown থাকে theta. So when you look at theta or L, then you look at the function as a function of theta, not as a function of x1 x2 xn, যেটা আমরা অরিজিনালি দেখেছিলাম। এখন আমাদের ডাটাটা আছে, after we have the data, then we don't know theta. So এই হলো পার্থক্য। লাইকলিহুড, তার জন্য ফিচার এটাকে লাইকলিহুড বলেছে, প্রবাবিলিটি বলে নাই, প্রবাবিলিটি ফাংশন বলে নাই, called it a likelihood, and it does not give at a product of then probability of then a continuous case. It may give in the discrete case. আর হলো কি জানো আরেকটা লাইকলিহুড, আচ্ছা, মোস্ট পাওয়ারফুল টেস্ট হলো যে ক্রিটিক্যাল রিজিয়নে সবচেয়ে বেশি পাওয়ার, সেটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার থাকবে, সেটাই হলো মোস্ট পাওয়ারফুল টেস্ট আর কি। সো তো এখন অনেকগুলো কথা বলতে হলে কিছু তো মানে তোমাকে ইয়েতে দেখাতে হবে আর কি। সো আমি এটা ইনটিউটিভলি ভার্বালি দিচ্ছি। তো আরেকটা জানো কি বলেছিল, there was a third one, স্যার হচ্ছে পাওয়ার MVU, ওটা হলো মিনিমাম ভেরিয়েন্স। হ্যাঁ, সেটা হলো অনেকগুলো আনবায়াসড এস্টিমেটর আছে, সবই আনবায়াসড, কিন্তু কিভাবে আমি ওইটা পাবো যেটা মিনিমাম ভেরিয়েন্স দিচ্ছে, সেটাই ওই রাও ক্র্যামার দিয়ে দিয়ে আর ক্র্যামার রাও ইনইকুয়ালিটি তুমি জানতে পারবে মিনিমাম কত হতে পারে, কতগুলো কন্ডিশন। সে ওইসব সব ফাংশনে ক্র্যামার রাও ওই ইনইকুয়ালিটি করবে না, দেয়ার হ্যাজ টু বি সার্টেন কন্ডিশন। সেই কন্ডিশনে যেমন you should be able to integrate the integral or sum under the parameters, you know, and things in change করতে পারবে আর ইন্টিগ্রাল বাইরে থেকে ভেতরে, এই ধরনের আর কি ডিফারেন্সিবিলিটি অনেক কিছু আছে। যেমন ছোটখাটো ওই যে যেমন ওই আমি একটা এক্সাম্পল দিলাম fx equal to 1/θ, ওখানে এটা কাজ করবে না। So there are certain regulatory conditions, ওগুলো তোমার ইম্পর্টেন্ট, ওগুলো দেখতে হবে। শুধু ওই ব্যাপার। আর একটা হলো কিভাবে আমরা ওটা পেতে পারি, আর একটা হলো যেটা ওই রাও ব্ল্যাকওয়েল থিওরেম দিচ্ছে, একটা আনবায়াসড এস্টিমেটর যদি দিয়ে শুরু করো, তারপর যদি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকে কন্ডিশন করো, একটা ফাংশন অফ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক পাবে, ওইটার যদি ফাংশন তুই আনবায়াসড পাও, সেটা হবে সবচেয়ে স্মলেস্ট minimum variance unbiased estimator. So these are all ways to find those. ওকে, থ্যাংক ইউ স্যার। কাদেরি কিবরিয়া হচ্ছে স্যার, কাদেরি কিবরিয়াও হচ্ছে মাস্টার্স থিসিস করছে আর কি, ও ফার্স্ট বয় ওদের ব্যাচে। কাদেরি কিবরিয়া, তুমি যদি এক সেন্টেন্সের মধ্যে স্যারকে কিছু বলতে চাও সেটা বলো, এবং তারপরে তোমাকে গুড বাই বলবো। আমরা প্রোগ্রামটা শেষের দিকে চলে এসেছি। এক সেন্টেন্সে আনমিউট। হ্যাঁ, এক সেন্টেন্সের মধ্যে, সময় নেই। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কারণ আপনি আজকে আমাদেরকে যে লেকচারটা দিলেন, এটা আসলে আমাদের জন্য আশা করি আমরা অনেক কিছু পিক আপ করতে পারছি এখান থেকে। তো আমার আরো কিছু কোয়ারি ছিল এখানে, তো সময়ের অভাবে আমি আসলে জিজ্ঞেস করতে চাইনি। তো তারপরে বললাম স্যার, আমার একটা কোয়ারি শুধু ছিল যে লাইকলিহুড ফাংশনের ক্ষেত্রে আমরা তো জানি যে এটা একটা ক্লাসিক্যাল এস্টিমেশন। তো এই ক্ষেত্রে আমরা যখন লাইকলিহুড ফাংশনটা লিখি, তখন আমরা লিখি যে এল অফ থিটা given the variable. So এই ক্ষেত্রে স্যার আমরা এল অফ থিটাটা কেন লিখি? এই ক্ষেত্রে আমরা এটা ফাংশন অফ থিটা, কারণ x1 x2 xn জানা, given those, আর থিটাটা জানো না, so it is treated as a function of theta. And ফিশার বলেছে যে
let us theta বের করব আমরা theta should be this function should be maximized so that the value of theta is that value for which we have observed that we have already observed. It's a power, এটা পেয়েছে এটা পাওয়ার কি likelihood কোন theta likelihood এই ধরনের আইডিয়া দিয়েছে এটা likelihood function বলেছে and it is viewed as a function of theta given the axis x গুলো দেওয়া আছে এখন শুধু ওই likelihood function যখন করো এটা x axis আর উপরে l theta তাই না y axis the axis গুলো ওই given a set of x's তো তখন তুমি এটা ফাংশনটা ম্যাক্সিমাইজ করতেছো ওই থিটার উপরে ওই স্পেশাল লাস্টের স্লাইড গুলোতে দেখালাম তো ওই স্লাইড গুলো তো আমি তো আর তাহলে ওটা 1000 স্লাইড হতো যেগুলো বলেছি এই জন্য প্রত্যেকটা স্লাইড গুলো নিয়ে ট্রাই টু ওনার কাছ থেকে আপনি একটা কপি করে ওদেরকে ওরা কপি করে নিয়ে গেল এক একজন জি স্যার জি স্যার then you can go over that সব কপি দেওয়া যাবে ওদেরকে সব কপি দেওয়া যাবে হ্যাঁ দিতে পারবেন ওকে ওকে স্যার আমি সব কপি দিয়ে দেব ওদেরকে এই ধরনের তোরা ইয়ে করতে পারবে এটা দেখতে পাচ্ছেন এই যে এইরকম এই যে হ্যাঁ হ্যাঁ আমি পিডিএফ করে দেব স্যার হ্যাঁ পিডিএফ করে দেব স্যার তাহলে হবে কি মানে ইউ ক্যান গো থ্রু আর যদি কারো কোনো সিরিয়াস কোশ্চেন থাকে ইউ ক্যান অলওয়েজ কল মি অন আই এম ওপেন I think you are also on Facebook so I can try to give you some answer সামনাসামনি না হলে অনেক কিছু বলা যায় না ম্যাথমেটিক্যাল জিনিস তো বাট স্টিল আই হোপ তোমরা কি কিছু পেয়েছো এর থেকে জি স্যার আমরা অনেক কিছু আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি স্যার আপনার এখান থেকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করলাম তো আমার খুবই ভালো লেগেছে স্যার এই জন্য আপনাকে আসলে অন্তঃস্থল থেকে আসলে অনেক ধন্যবাদ কারণ আর আশা বলো জি আর আসলে আমাদের আমার ব্যক্তিগত আমার ইচ্ছা আসলে অনেক ভালো মানে স্ট্যাটিস্টিক্স এর অনেক ভালো জ্ঞান অর্জন করা আসলে তো আপনাকে আপনার আজকে লেকচার বা আপনার আজকে লেকচার শুনে আসলে এই ইন্সপিরেশনটা আরো অনেক বেড়ে গেল স্যার তুমি আমাকে যোগাযোগ কখনো কিছু আসতে তোমার নাম তো বলবো না কাদের কিবরিয়া তো আমাকে যে অরিজিনাল কাদের কিবরিয়া এই কর্সে তুলে ভাই যে রংপুরের আমার ওয়াইফ তো রংপুরের এখানে গান টান গাইতে আসে তখন ভালো রবীন্দ্রসঙ্গীত গাই তুমি ইয়ে করো আর কি কোনো সময় কোনো ইয়ে শুধু তুমি না সব ছাত্রদের বলছি সবাইকে তো আসা যায় না কিন্তু আমি নানান ইউনিভার্সিটিতে আইডিয়া দিতে পারি কোথায় গেলে পড়তে পারে নানান ইয়েতে সো যতদিন বেঁচে আছি উইল ট্রাই টু হেল্প ইউ আর আমার সব বোঝা গেছে তো খুব শর্ট করে বলা হয়েছে তো আমি কারণ অনেক কিছু তো এটা ওই একটা ভাগ দেখাতেই 2-3 ঘন্টা লাগে আসলে যদি এক্সাম্পল করে সেই জন্য আমি একবার বলেছিলাম যে এখান থেকে লেকচারের মতো দেবো আর কি তাহলে কিন্তু ইট ইজ ডিফিকাল্ট আর কি করা কিন্তু খুব ভালো হয়েছে তোমার মনিমুল খুবই ইউ হ্যাভ ডান এ গ্রেট জব এ পর্যন্ত আর কয়টা আছে থ্যাংক ইউ স্যার স্যার দেখা যাক স্যার সামনে স্যার হচ্ছে রিগ্রেশন নিয়ে একটা লেকচার আছে তারপরে স্যার হচ্ছে আপনার স্যাম্পলিং নিয়ে একটা লেকচার আছে তারপরে ডিজাইন নিয়ে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স নিয়ে একটা লেকচার আছে এরকম স্যার যতদিন পারি আর কি স্যার মানে এটা আসলে অনেক সময় নষ্ট হচ্ছে আমার যদিও কিন্তু মানে কিছু শেখার জন্যই আসলে এটা চেষ্টা করে যাচ্ছি ছাত্রদেরও যদি একটু উপকার হয় আমার নিজেরও যদি একটু উপকার হয় সেই কারণে আসলে চেষ্টা করছি স্যার বাকি আল্লাহ ভরসা তো স্যার আমরা শেষের দিকে চলে আসছি হ্যাঁ আমরা কাদের কিবরিয়া তোমাকে গুড বাই জানাতে চাই অনেক ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্য থ্যাংক ইউ স্যার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনার আর কিছু বলার থাকলে আপনি বলেন তারপরে স্যার আমি শেষ করব না তো ধন্যবাদ এখন কজন আছে তাও তো জানি না 3 ঘন্টা হয়ে গেছে জি স্যার 3 ঘন্টা না স্যার 3.5 ঘন্টা হয়েছে স্যার 3.5 ঘন্টা হচ্ছে স্যার স্যার আপনি যদি আর কিছু না আবার অন্য পরে এটা এমন কিছুই না তুমি তো বলেই দিয়েছো আমি মানে কোথায় ছিলাম কোথা থেকে কোথায় তো এখন এখানে শেষ করি আচ্ছা আমাদের জন্য দোয়া করো আমরাও দোয়া করছি আর
আমার তো এমনিও একটা কানেকশন আছে, আমার বড় ভাই আর প্রফেসর মনোহর হোসেন সাথে ক্লাসমেট ছিল, তারা খুব ভালো বন্ধু ছিল। তো উই হ্যাভ থট অফ, এবং খুব তোমাদের ইউনিভার্সিটিতে আমি গিয়ে দুবার গিয়ে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড এবং খুব এনজয় করেছি। স্যার ইনশাআল্লাহ আমরা 60 বছরের যে হচ্ছে প্রোগ্রামটা হবে ডিপার্টমেন্টে, সেই প্রোগ্রামে আপনি আসবেন স্যার, সেই এক্সপেকটেশন থাকলো। দোয়া করো আর কি, ভাইরাস চলে যায় যাতে। ওকে স্যার, অবশ্যই দোয়া স্যার আমরা সব সময় করি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন স্যার। জি স্যার। একটি ছোট্ট ঘোষণা, আগামী 20 তারিখ 20 অক্টোবর 20 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, এবং এটি আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতেই হচ্ছে পালিত হবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ডিপার্টমেন্টও এই দিনটিকে উদযাপন করতে যাচ্ছি, এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি আগামী 20 তারিখ রাত 8:01 একটি লাইভ প্রোগ্রাম হবে। সেখানে পরিসংখ্যানের যেসব ব্যবহারকারী আছে, যেসব সেক্টরে পরিসংখ্যান ব্যবহার হয়, আমরা চেষ্টা করব বাংলাদেশ ব্যাংক থেকে একজন প্রতিনিধি রাখার, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে একজন প্রতিনিধি রাখার, বিদেশ থেকেও একজন প্রতিনিধি হয়তো থাকবেন, সাথে ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি থাকবেন। আপনাদের সেই প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ জানালাম। এবং এবছর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে যে থিমের উপর ভিত্তি করে পালিত হচ্ছে, সেটি হলো কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডেটা উই ক্যান ট্রাস্ট। সুতরাং সেই প্রোগ্রামটি আগামী 20 তারিখ রাত 8:01 প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই সাথে আমি আজকের স্যারের যদি বক্তব্যকে সামারাইজ করি, তাহলে স্যার আসলে কয়েন টসিং এক্সপেরিমেন্ট দিয়ে যে তার বক্তব্য শুরু করেছিলেন, এবং এত এনার্জেটিক একটি বক্তব্য, এবং 80+ বয়সে 3.5 ঘন্টা ধরে বক্তব্য রাখা রিয়েলি অ্যামেজিং। স্যালিউট স্যার আপনাকে আপনার এই অসাধারণ বক্তব্যের জন্য। এবং স্যার মানে পরিসংখ্যানের এমন কোনো দিক নেই যে দিকটি উনি কভার করেননি। উনি প্রবাবিলিটি নিয়ে আলোচনা করেছেন, ফাংশন রিলেশন নিয়ে আলোচনা করেছেন, এবং ইমন স্যার কমেন্ট করেছেন কেন নাসের স্যার ফাংশনের উপর এত গুরুত্ব দিতেন। এবং নাসের স্যার থাকলে হয়তো আজকে খুব খুশি হতেন আমাদের মাসুম আলী স্যারের লেকচারটি শুনে, যে উনি ফাংশন দিয়ে কত সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। এবং র্যান্ডম ভ্যারিয়েবল ছাড়া যে স্ট্যাটিস্টিক্স অচল, সেই জিনিসটিও আসলে স্যার খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং র্যান্ডম ভ্যারিয়েবলকে এত সুন্দরভাবে স্যার উপস্থাপন করেছেন, যেটা আমাদের সবার কাছেই ক্লিয়ার হয়েছে। এবং সেই সাথে উনি পয়েন্ট এস্টিমেশন নিয়ে কথা বলেছেন, ক্রাইটেরিয়ান নিয়ে কথা বলেছেন, আনবায়াসডনেস নিয়ে কথা বলেছেন, ক্র্যামার রাও বাউন্ড নিয়ে কথা বলেছেন, সাফিসিয়েন্সি নিয়ে কথা বলেছেন, রাও ব্লাভেল থিওরামের এক্সাম্পল দিয়েছেন, কনফিডেন্স ইন্টারভেল নিয়ে কথা বলেছেন। এবং সেই সাথে টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে উনি যে এক্সপ্লানেশন দিয়েছেন রিয়েলি অ্যামেজিং। এবং সেই সাথে উনি নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে অ্যানোভার যে এক্সাম্পল গুলো উপস্থাপন করেছেন, সত্যি আসলে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে কিনা আমি জানি না, আমি নিজে অনেক উপকৃত হয়েছি। এবং স্যার আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে, বাংলাদেশের এই 18 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি এত সুন্দর একটি লেকচার আমাদেরকে উপহার দিলেন। এবং সেই সাথে আমরা যে পরিসংখ্যান বিভাগ 60 বছর উদযাপন করতে যাচ্ছি, করোনার কারণে আমরা হয়তো সেটিকে একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছি, কিন্তু এখান থেকে যদি আমাদের ছাত্রছাত্রীরা ন্যূনতম উপকার হয়, তাহলে আসলে আমার এই পরিশ্রমটি সার্থক বলে আমি ধরে নেব। এবং সেই সাথে আপনারা যারা বিভিন্ন রকম কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো আজকে আমি দেখাতে পারিনি, কারণ হলো যে দেখাতে গেলে স্লাইডগুলো হ্যাম্পার্ড হতো, সেই কারণে আমি আজকে কমেন্টগুলো দেখাতে পারিনি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা প্রশ্ন করেছেন, বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন এই প্রোগ্রামটির জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেই সাথে পরিসংখ্যান পরিবারকে ধন্যবাদ, পরিসংখ্যান বিভাগকে ধন্যবাদ। এবং সেই সাথে স্যার আপনাকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। স্যার আপনি অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘজীবী হন, এবং আমাদেরকে এইভাবে আরো উপকৃত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গুড নাইট।